আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তাসফিয়া অনেক আগে এসে বসে আছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের জৈব যৌগের থিওরিটিক্যাল হচ্ছে লাস্ট লেকচার। ওকে, মানে হচ্ছে আজকে দিয়ে হচ্ছে আমরা জৈব যৌগ দফা রফা করব। কালকে গিয়ে হচ্ছে কি আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে জৈব যৌগের যে বাকি পোর্শন, মানে গত ক্লাস থেকে আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো পড়ছি থিওরিটিক্যাল, সেই থিওরিটিক্যাল জিনিসগুলো হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এমসিকিউ ভিত্তিক আলোচনা করব। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে পড়াশোনায় চলে যাব। হ্যাঁ, নূরজাহান, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তো আজকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি 24 নম্বর লেকচার। ঠিক আছে, 24 নম্বর লেকচারের টপিক কি আমরা গত ক্লাসে যতদূর পড়ছিলাম তারপর থেকে শুরু হবে। মানে হচ্ছে সোজা কথা হচ্ছে আজকে আমাদের এই যে বিভিন্ন হচ্ছে জৈব যৌগের হচ্ছে বিশুদ্ধতা, ঠিক আছে, বিশুদ্ধতার যে জিনিসটা আছে, বিশুদ্ধতা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পড়বো। আজকের ক্লাস আমাদের মেইনলি খুবই শর্ট হবে। ঠিক আছে, আমাদের আজকে মনে হয় না 2 ঘন্টা পর্যন্ত কষ্ট করে স্ক্রিনের সামনে বসে থাকতে হবে। আজকের ক্লাসটা খুবই শর্ট। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে বেসিক, মানে তেমন বোঝার জিনিস কম, আমরা হচ্ছে জাস্ট বেসিক জিনিসপত্রগুলো পড়াই দিব, যে এখানে কোন কোন জিনিসগুলো হচ্ছে আপনাদের বেশি ফোকাস দিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো সবাই খাতা কলম বইটই নিয়ে রেডি হয়ে যাই। তো দেখি সবার কি অবস্থা, কে কে আসছি আমরা। আচ্ছা, আমরা অলরেডি অনেকে জয়েন করে ফেলছি। অহনা, নূরজাহান, তাসপিয়া, ঈশান, মাহমুদা, সুরাইয়া, সাবরিনা, তামান্না সহ অনেকেই আমরা জয়েন করে ফেলছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি পড়াশোনায় যেতে পারি? বলেন, আপনারা আমাকে অনুমতি দেন যে ভাই পড়াশোনায় যেতে পারি। ঠিক আছে, আমাকে অনুমতি দিয়ে দেন। আমরা কি পড়াশোনায় যেতে পারি? হ্যাঁ সাবরিনা, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ নূরজাহান, লেটস গো। ঠিক আছে, চলেন আমরা হচ্ছে পড়াশোনা চলে যাই। ওকে তামান্না, আমরা পড়াশোনায় চলে যাচ্ছি। ওকে সাবরিনা, চলেন আমরা হচ্ছে পড়াশোনা চলে যাই। সেটা হচ্ছে আজকে আমাদের কেমিস্ট্রি 24 নম্বর লেকচার, আগে বলছি, চলেন পড়াশোনা শুরু করি। লেটস গো। ওকে, আচ্ছা, তো প্রথমে হচ্ছে আজকে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে কথাবার্তা। এটা মেইনলি কোন টপিকের আন্ডারে, সেটা হচ্ছে আমাদের জৈব যৌগের হচ্ছে বিশুদ্ধতা। ঠিক আছে, জৈব যৌগের বিশুদ্ধতার আন্ডারে। বিশুদ্ধতার জন্য হচ্ছে আমরা কি করি, যে বিশুদ্ধতা নির্ণয়ের জন্য আমরা কি করি, বিভিন্ন ধরনের গলনাঙ্ক পড়ি। দেখেন এখানে কিন্তু আমাদের অনেক ধরনের গলনাঙ্ক দেওয়া আছে। সেই জিনিসগুলো কি ভাই আমাদের সবকিছু পড়া লাগবে না? ভাই সবকিছু পড়া লাগে না। তো সেজন্য কি আমরা ক্লাস করতেছি, যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো হচ্ছে আমরা পড়বো। দেখেন এখানে হচ্ছে অনেক হাবি জাবি জিনিসপত্র আছে, কিন্তু এখান থেকে আলটিমেটলি আমার লাগবে কি, শুধুমাত্র ন্যাফথালিন। ঠিক আছে, ন্যাফথালিনটা আমরা পড়লে হবে। ন্যাফথালিন সংকেত কি মনে আছে সবার? চিন্তা করেন তো, বেনজিনের পরে। ঠিক আছে, C10H8, সবার কি মনে আছে ন্যাফথালিন সংকেত? C10H8, এটাই হচ্ছে আমাদের কি, ন্যাফথালিন। আর এই ন্যাফথালিন, এই যে আমাদের হচ্ছে গাঠনিক সংকেতটা দেওয়া আছে এটা, যার গলনাঙ্ক হচ্ছে কত, 80 ডিগ্রি সেলসিয়াস। দেখেন 80 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, মানে হচ্ছে এটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ন্যাফথালিনের গলনাঙ্ক হচ্ছে আমরা পড়বো 80 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি পরের স্লাইডে যাই, তো কিছু তরল জৈব যৌগের স্ফুটনাঙ্ক এখানে আমাদের দেখেন ইম্পর্টেন্ট কিছু আছে, যেমন হচ্ছে এসিটন। ঠিক আছে, এসিটন এটা হচ্ছে একটা কিটোন। এখানে কি আমাদের হচ্ছে কি আছে, এসিটনের গলনাঙ্ক হচ্ছে 56 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে আমাদের মিথাইল অ্যালকোহল, বা সোজা কথা হচ্ছে মিথানল। ঠিক আছে, মিথাইল অ্যালকোহল বা হচ্ছে আমাদের মিথানল, এই মিথানলের গলনাঙ্ক কত? মিথানলের গলনাঙ্ক হচ্ছে মিথানলের গলনাঙ্ক হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এটা আছে হচ্ছে ইথানল। ইথানলের গলনাঙ্ক হচ্ছে আমাদের কত, 78 ডিগ্রি সেলসিয়াস। দেখেন 65 78 ডিগ্রি সেলসিয়াস, খুবই খুবই ইম্পর্টেন্ট। বেনজিন, দেখেন বেনজিনের গলনাঙ্ক কত, 80 ডিগ্রি সেলসিয়াস। প্লাস হচ্ছে আহ একটা মিনিট, এই 80 না, এই যে নিচের 80 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা আগের ক্লাসে আগের ইয়াতে কি পড়ছি, ন্যাফথালিনের গলনাঙ্ক কত, 80 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে এই যে আমরা C6H6 পড়লাম, এটাও কত, 80 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবো C10H8, এটারও গলনাঙ্ক কত, 80 ডিগ্রি সেলসিয়াস। আমরা কখনো ভুল করব না। ঠিক আছে, দুইটাই কি 80 ডিগ্রি সেলসিয়াস। আমাদের মনে হতে পারে যে এটা আমরা ভুল করতেছি না, ভুল করতেছি না। তো এখান থেকে হচ্ছে আমরা এই গলনাঙ্কগুলো পড়ে ফেলবো। ঠিক আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলেন আজকে আমাদের মেইন টপিক যেটা, আমরা চলে যাই পলিমার ও প্লাস্টিসিটি। ঠিক আছে, মনে রাখবেন পলিমার মানে কি, ধরেন হচ্ছে অনেকগুলা মনোমার। ঠিক আছে, অনেকগুলা মনোমার, মনোমার গুলো কি হবে, একসাথে অনেকগুলা মনোমার মিলে যুক্ত হয়ে তৈরি করবে আমাদের এক একটা পলিমার। ঠিক আছে, পলি মানে হচ্ছে অনেক, মনো মানে একটা সিঙ্গেল, অনেকগুলো মনোমার যুক্ত হয়ে আমাদের তৈরি করবে হচ্ছে পলিমার। দেখেন পলিমার হলো কি, পলিমার হলো খুবই বড় অণু বা ম্যাক্রো অণু। ঠিক আছে, গ্রিক শব্দ পলি অর্থ বহু, মেরাস অর্থ হচ্ছে অংশ। ঠিক আছে, মানে হচ্ছে অনেক ছোট ছোট অংশ মিলে যখন হচ্ছে একটা বড় অণু তৈরি করবে, সেটাকে আমরা বলতেছি কি, পলিমার। মানে অনেকগুলো মনোমার মিলে কি তৈরি করবে, পলিমার তৈরি করবে। ওকে, এখন এই যে আমাদের পলিমার শ্রেণী বিভাগ, এখানে আমরা কি করতেছি, ভাগ করতেছি। ঠিক আছে, কি কি, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল, আর একটা হচ্ছে কি সেমি আর্টিফিশিয়াল। দেখেন
প্রাকৃতিক পলিমার, প্রাকৃতিক পলিমার কি কি আছে ভাইয়া? দেখেন সোজা কথা হচ্ছে সরাসরি উদ্ভিদ এবং প্রাণী দেহে উৎপন্ন হয়। এগুলা কি কি আছে দেখেন, খুবই সিম্পল, যেগুলো আমরা ওই যে কোষ রসায়নে পড়বো বা পড়ছি, আপনাদের বায়োলজিতে কোষ রসায়ন পড়া হয়েছে না? তো এখানে কি কি পড়ছি আমরা? সেলুলোজ শর্করা, স্টার্চ শর্করা, গ্লাইকোজেন শর্করা, নিউক্লিক অ্যাসিড, দেখেন ডিএনএ আরএনএ এরাও কিন্তু এক ধরনের পলিমার। তারপর হচ্ছে প্রাকৃতিক রাবার। এই প্রাকৃতিক রাবারটা কি? অ্যাকচুয়ালি হচ্ছে একটা গাছ আছে, রাবার গাছ। এই রাবার গাছের হচ্ছে ক্ষীর বা লাটেক্স থেকে তৈরি হয়। এই যে রাবার গাছের ক্ষীর বা লাটেক্স থেকে তৈরি হয়, ঠিক আছে? এগুলো কি আমাদের প্রাকৃতিক পলিমার। তার মানে অ্যাজ এ হোল আমরা যদি বলতে পারি প্রাকৃতিক পলিমার গুলা কি, চিন্তা করেন তো। প্রাকৃতিক যেগুলো আছে, ঠিক আছে, প্রাকৃতিক পলিমার গুলো হচ্ছে সিম্পলি হচ্ছে আমাদের যে নিউক্লিক অ্যাসিড গুলো আছে, নিউক্লিক অ্যাসিড গুলা, আমাদের নিউক্লিক অ্যাসিড গুলা, আর হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ওই যে আমরা কোষ রসায়নের মধ্যে যা পড়ছি, ঠিক আছে, কোষ রসায়নের মধ্যে শর্করার যে বৃহৎ অণু, শর্করার বৃহৎ অণুগুলা, এগুলো হচ্ছে প্রাকৃতিক। শর্করার বৃহৎ অণু, ঠিক আছে, এগুলাকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক পলিমার। নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে শর্করার বৃহৎ অণু হচ্ছে আমাদের কি, প্রাকৃতিক পলিমার। কৃত্রিম পলিমার কোথায় তৈরি করা হয়? পরীক্ষাগারে, শিল্পক্ষেত্রে হচ্ছে রাসায়নিক পদার্থ থেকে কৃত্রিম পলিমার তৈরি করা হয়। যেমন কি নাইলন, টেরিলিন, পলিথিন, ইম্পর্টেন্ট, ঠিক আছে, পলিথিন, পলিস্টারিন, পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড মানে কি? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি। ওই যে বলে না আরএফএল পিভিসি পাইপ হাতে পাড়া দিলেও ভাঙে না, ওই পিভিসি হচ্ছে এই পিভিসি, ঠিক আছে। আর হচ্ছে টেফলন, আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো একটু পরে, ঠিক আছে। আর অর্ধকৃত্রিম পলিমার কারা? যারা হচ্ছে কি মোটামুটি প্রকৃতিজাত পলিমার থেকে যদি কোনোভাবে হচ্ছে সেটা কি করা হয়, মডিফাই করা হয়, ঠিক আছে, প্রকৃতি থেকে পাবো কিন্তু সেটাকে আমরা কি করব, মডিফাই করব, সেগুলো হচ্ছে অর্ধকৃত্রিম। যেমন সেলুলোজ থেকে আমরা পাই সেলুলোজ এসিটেট, সেলুলোজ নাইট্রেট। প্রাকৃতিক রাবার থেকে আমরা কি পাই? হ্যালোজেনেটেড প্রাকৃতিক রাবার তৈরি করা হয়, ঠিক আছে। তার মানে প্রকৃতি থেকে যেটা পাবো সেটাকে জাস্ট এই যে প্রকৃতির জিনিসটা, প্রকৃতির জিনিসটা আমরা যখন হচ্ছে মডিফিকেশন করব, কোন ধরনের হচ্ছে কি করব, মডিফিকেশন করব। মডিফিকেশন করলে আমরা কি পাচ্ছি? অর্ধকৃত্রিম পেয়ে যাচ্ছি, অর্ধ কৃত্রিম পেয়ে যাচ্ছি, ঠিক আছে, তো ভুল করবো না। তো এখানে কি কি ছিল? নিউক্লিক অ্যাসিড, শর্করা বৃহৎ অণু, আর হচ্ছে কি নরমাল রাবার, প্রাকৃতিক রাবার। আর এগুলাকে যখন মডিফাই করব তখন আমরা পাবো কি, আমাদের অর্ধ কৃত্রিম রাবার গুলো আমরা পেয়ে যাব। ওকে, ভুল করবো না। আচ্ছা, এখন এই যে মনোমার কিভাবে কার্যকর করতেছে, ঠিক আছে, মনোমার গুলা কিভাবে যুক্ত হচ্ছে একটা আরেকটার সাথে, সেটার উপর ভিত্তি করে আমরা কি কি ভাগ করতেছি। আহ আচ্ছা হ্যাঁ, পিভিসি তো অনেকে বলছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে মনোমার কিভাবে হচ্ছে কার্যকর করতেছে সেটার উপর ভিত্তি করে আমরা পলিমারকে দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে সংযোজন বা দ্রুত পলিমার, আর একটা হচ্ছে ঘনীভবন বা কন্ডেনসেশন পলিমার। ভাই সংযোজন কি দেখেন, কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে দ্রুত পলিমার সৃষ্টি হয়। আমরা কি পড়ছি না, যখন হচ্ছে একটা কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে বা কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকবে তখন কি অন্য কিছু এসে এখানে অ্যাড হইতে পারে, ঠিক আছে, অন্য কিছু এসে সেখানে কি হতে পারবে, অ্যাড হইতে পারবে, ঠিক আছে। দেখেন তো তীর চিহ্নটা কেন সুন্দর হয় না? আচ্ছা, অন্য কিছু এসে কি হতে পারবে, এখানে অ্যাড হইতে পারবে। যখনই অ্যাড হইতে পারবে তখন আমরা সেটাকে বলি কি, সংযোজন বা দ্রুত পলিমার, ঠিক আছে। দেখেন এই দ্রুত পলিমার কারণে কোনো প্রকার ক্ষুদ্র অণু অপসারিত হয় না, খুবই খুবই ইম্পর্টেন্ট লাইন, ক্ষুদ্র অণু অপসারিত হয় না, ঠিক আছে, দ্রুত পলিমারে কখনোই কোনো ক্ষুদ্র অণু অপসারিত হয় না। পলিমারে আণবিক ভর হচ্ছে আণবিক ভরের পূর্ণগুণিতক হয়, যেমন কি ইথিলিন, পলিইথিলিন, দেখেছে, পলিইথিলিন কিন্তু আলটিমেটলি হচ্ছে পলিথিন, এটাই কিন্তু আলটিমেটলি পলিথিন, ঠিক আছে। পলিপ্রোপিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন, বেনজিন, ঠিক আছে। ইভেন বেনজিন এক ধরনের কি সংযোজন বা দ্রুত পলিমার, ঠিক আছে। আর ঘনীভবন বা কন্ডেনসেশন পলিমার কি, দুই বা ততোধিক কার্যকরী মূলক, দেখেন দুই বা তার বেশি কার্যকরী মূলক যুক্ত হচ্ছে মনোমার অণু একসাথে বিক্রিয়াকালে যদি হচ্ছে কোন ধরনের কি হয়, ছোট অণু অপসারিত হয়ে যায়, ছোট অণু অপসারিত হয়ে যায়। দেখেন বিক্রিয়াকালে পানির অণু অপসারণ করছে, পানির অণু অপসারণ করে হচ্ছে যদি কোনো ধরনের পলিমার তৈরি হয় সেটাকে আমরা বলবো কি, সেখানে হচ্ছে আমাদের ঘনীভবন পলিমারকরণ হবে, ঠিক আছে। কার কার ক্ষেত্রে হবে সেটা দেখেন, পলিএস্টার যেটাকে আমরা বলতেছি ড্যাক্রন, আর পলিঅ্যামাইড আমরা হচ্ছে নাইলন, এগুলো প্রত্যেকটা আমরা ডিটেলসে পড়বো একটু পরে, ঠিক আছে। পলিএস্টার সেটাকে আমরা বলতেছি ড্যাক্রন, পলিঅ্যামাইড সেটাকে আমরা বলতেছি কি নাইলন। ওকে, কথা হচ্ছে তাহলে ভাই মেইন কাহিনী কি, যে আমাদের যখন হচ্ছে সংযোজন হচ্ছে, সংযোজনটাই কি হচ্ছে, এখানে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে কি হচ্ছে, অণু অপসারিত হচ্ছে, অণু অপসারণ হয়, ঠিক আছে। কিন্তু হচ্ছে আমাদের যে ঘনীভবন আছে, ঠিক আছে, ঘনীভবনের ক্ষেত্রে, ঘনীভবনের ক্ষেত্রে আমাদের কি হয়, ঘনীভবনের ক্ষেত্রে আমাদের কখনোই কি হয়, এই যে ওই অণু অপসারণটা হচ্ছে সংযোজনের ক্ষেত্রে কি হচ্ছে না, অণু অপসারণ হয় না। আর ঘনীভবনে কি হয়, অপসারণ হয়, ঠিক আছে। কি অপসারণ হয় সেটা হচ্ছে
নর্মালি অপসারণটা হয় হচ্ছে পানি, ঠিক আছে, পানির অণু অপসারিত হয়। তো এই জিনিসটা আমরা ভুল করব না। এক্সাম্পল আমাদের তো অলরেডি দেওয়া আছে, আমরা পড়ছি। আচ্ছা, সাবরিনা বলতেছেন ঘনীভবনটা আরেকবার বলেন। সোজা কথা হচ্ছে দুই বা ততোধিক কার্যকরী মূলক থাকবে। দুইটা কার্যকরী মূলক থেকে ওই যে গতকালকে আমরা পড়ছিলাম না যে নর্মালি কি হয়, অ্যাসিড আর অ্যালকোহল থেকে একটা পানির অণু বের হয়ে যায়, এরকম একটা পানির অণু বের হয়ে যদি হচ্ছে নতুন কোনো পলিমার তৈরি করে সেটাকে আমরা বলবো হচ্ছে ঘনীভবন পলিমার, ঠিক আছে। এখানে কি হবে দেখেন, সুন্দর করে অপসারিত হবে নতুন কোন যে আমাদের পলিমারটা হবে, সেখানে কি হেটেরো পরমাণু যুক্ত পারে। হেটেরো পরমাণু কি কি আছে, নাইট্রোজেন আর অক্সিজেন, ঠিক আছে। সোজা কথা দুই বা ততোধিক কার্যকরী মূলক থাকবে, একটা পানির অণু বের হয়ে যাবে, তারা একত্রে যুক্ত হয়ে নতুন একটা যৌগ তৈরি করবে, বড় যৌগ, সেটাকে আমরা বলতেছি ঘনীভবন পলিমার, ঠিক আছে। ওকে, চলেন এই যে সংযোজন বা দ্রুত পলিমারকরণ সুন্দর করে বলা আছে। কার্বন কার্বন কোথায় হয়, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্তের ক্ষেত্রে হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা কখন হয়, অধিক চাপ তাপ বিশেষ প্রভাবের উপস্থিতিতে এটা ঘটে। আর ঘনীভবন পলিমারকরণ কি, দৈব ততোধিক কার্যকরীমূলক। তার মানে এখানে মেইন কাহিনী হচ্ছে দ্বিবন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, আর এখানে মেইন হচ্ছে অধিক কার্যকরীমূলক যুক্ত পরমাণুর ক্ষেত্রে এই জিনিসটা হবে, ঠিক আছে। কথা হচ্ছে কি কি অণু অপসারিত হইতে পারে, পানি অপসারিত হইতে পারে, অ্যালকোহল অপসারিত হইতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড অপসারিত হইতে পারে, অ্যামোনিয়া অপসারিত হইতে পারে। মেইনলি কিন্তু পানিটাই হয়, ঠিক আছে, মেইনলি পানিটাই অপসারিত হবে। আণবিক ভর দেখেন, পলিমারের আণবিক ভর কি হবে, মনোমারের আণবিক ভরের সরল গুণিতক। মানে যদি মনোমারের আণবিক ভর 14 হয়, পলিমারের আণবিক ভর কি হবে 28, তারপর হচ্ছে কি 42, 56 এরকম হবে। এটা হচ্ছে কার ক্ষেত্রে, এটা হচ্ছে সংযোজনের ক্ষেত্রে, সংযোজন বা জুতো, ঠিক আছে। মানে যদি হচ্ছে আণবিক ভরটা কত হয় 14 হয়, তার হচ্ছে পরের পলিমারের ভরটা কত হবে 28, 42, মানে হচ্ছে সরল গুণিতক আকার হবে। বাট পলিমারের আণবিক ভর কখনো কি আণবিক ভর সরল গুণিতক হয় না, এখানে কি হয় সরল গুণিতক হয়, ঠিক আছে। আর মনোমার সংখ্যা কত হয়, সংযোজক পলিমারে একটি মাত্র কার্বন কার্বন পাই বন্ধন যুক্ত মনোমার থাকে। এখানে কি হয়, ঘনীভবন পরমাণুর দুইটি ভিন্ন কার্যকরী মূলক থাকে, ঠিক আছে। পাই বন্ধন কেন বলা হলো, পাই কোথায় থাকে আমাদের ডাবল বন্ড, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ডের মধ্যে থাকে, ঠিক আছে। আর এখানে কি থাকে, দুই বা ততোধিক কার্যকরীমূলক থাকে, ঠিক আছে, এখানে আমরা ভুল করব না। আচ্ছা, এখন আসি পলিমারের ধর্ম, ঠিক আছে। এখানে পলিমারের ধর্ম হচ্ছে তেমন ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট হচ্ছে বলে দিচ্ছে যে পলিমারের কি কি ধর্ম দেখেন। পলিমারের হচ্ছে মোলার ভর নির্ণয় নির্ভর করে হচ্ছে পূর্ণ একক বা রিপিট ইউনিট। আচ্ছা, রিপিট ইউনিট মানে কি, যে কতবার সে রিপিট হচ্ছে। যদি পলিমারটা বড় হয় তার আণবিক ভর হচ্ছে আস্তে আস্তে বাড়বে, তার গলনাঙ্ক বাড়তে থাকবে। যদি তার দৈর্ঘ্য পলিমারের হচ্ছে দৈর্ঘ্যটা কম হয়, তার আণবিক ভর বা দৈর্ঘ্য হচ্ছে কি গলনাঙ্ক কমতে থাকবে, ঠিক আছে। তেমন ইম্পর্টেন্ট কিছুই না, ঠিক আছে, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছুই নেই। আমরা এই জিনিসটা টোটালি স্কিপ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানেও সেম কাহিনী, ঠিক আছে, যে কিভাবে হচ্ছে জিনিসগুলো হয়েছে, আমরা টোটালি এই জিনিসগুলো স্কিপ করব, ঠিক আছে, তেমন ইম্পর্টেন্ট কিছুই নাই এখানে। এখন এখানে ইম্পর্টেন্ট কিছু নাই, মাঝে মধ্যে কোশ্চেন কি করে একটু টাফ করে ফেলে, ঠিক আছে। তখন দেখবেন এই যে কুণ্ডলীকৃত পলিমার, ঠিক আছে, কুণ্ডলীকৃত পলিমারের ক্ষেত্রে কুণ্ডলীর ব্যাসার্ধ এটাকে প্রকাশ করতেছি আর জি দিয়ে, ঠিক আছে। কুণ্ডলীর ব্যাসার্ধ আর জি দিয়ে প্রকাশ করা হয়। সোজা সিম্পলি আমরা পড়ে ফেলবো, বাজারের পলিথিনের বেলায় এই আর জির মান কত, 8.6 10⁻³ পিএম, পিএম মানে হচ্ছে পিকোমিটার, ঠিক আছে। 8.6 10⁻³ পিকোমিটার। ডিরেক্ট আমরা এটা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। কখনোই এটা চিন্তা করব না এটা কি হয়েছে, কেমনে হয়েছে, ঠিক আছে, এটা জানার কোনো দরকার নেই, জাস্ট আমরা ডিরেক্টলি এটা মুখস্থ করে ফেলবো। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে পলিমারের প্রবণতা, তার হচ্ছে একটা ধর্ম, ঠিক আছে। সোজা কথা হচ্ছে চিন্তা করেন, আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে যেটাকে আমরা বলি ঘর্ষণ, তরল পদার্থের ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি সান্দ্রতা, ঠিক আছে। কথা হচ্ছে এই যে পলিমার, এদের দেখেন যখন দ্রবণ কথা বলবে, দ্রবণ মানে কি, সেটা তরলের মধ্যে চলে গেছে। সান্দ্রতা হচ্ছে কি করবে, প্রবাহ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করবে। ওই যে বললাম না যে যেটা হচ্ছে কঠিন পদার্থের ঘনত্ব সেটা তরল পদার্থে কি হয়ে যায়, সান্দ্রতা হয়ে যায়। তার মানে কি সবসময় সে কি করবে, একটা বাধাদানকারী বল হিসেবে কাজ করবে। ওকে, তারপর এখন দেখেন এই যে আমাদের মোটর অয়েল বা পেইন্ট আছে, ঠিক আছে। পেইন্টের সান্দ্রতা বৃদ্ধি করার জন্য হচ্ছে পলিমার যৌগ মেশানো হয়। সান্দ্রতা বৃদ্ধি করলে আমার লাভ কি, যত হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়বে তত হচ্ছে সান্দ্রতা বাড়বে, ঠিক আছে। তো মোটর অয়েল পেইন্টের সান্দ্রতা বৃদ্ধির জন্য কি যৌগ করা হয়, পলিমার যৌগ অ্যাড করা হয়। পরীক্ষায় আসতেই পারে যে মোটর অয়েল বা পেইন্টের সান্দ্রতা বৃদ্ধির জন্য আমরা কি করি, পলিমার যৌগ অ্যাড করি, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এভাবে কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা, এখন আসি পলিমার গ্লাস। হোয়াট ইজ পলিমার গ্লাস? সোজা কথা, একটা পলিমার ধরেন তরল অবস্থায় আছে, এই তরল অবস্থা থেকে তাকে আমি কি করব, কঠিন অবস্থায় নিয়ে যাব। এই যে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় নিয়ে যাচ্ছি না, এই জিনিসটাকে বলা হয় পলিমার গ্লাস বা পলিমার গ্লাসের পরিসর। দেখেন কঠিন পলিমারের গলনাঙ্কের অনেক উচ্চ তাপমাত্রার পলিমার 18 তরলে পরিণত হয়, ঠিক আছে। এখন এখানে যে জিনিসটা হয় দেখেন, পলিমারের তরল অবস্থা থেকে কঠিন পলিমার গ্লাসে রূপান্তরের তাপমাত্রা পরিসর হচ্ছে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের হলেও এর তাপমাত্রাকে গ্লাস অবস্থান্তর তাপমাত্রা বা বলা হয়। এটা কি, এটা হচ্ছে সোজা কথা হচ্ছে
তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তর করব, ঠিক আছে। রূপান্তর করার ক্ষেত্রে আমাদের যদি 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নর্মালি কি হয়ে যায়, তরল থেকে কঠিন হয়ে যায়। কিন্তু এর মধ্যবর্তী যত তাপমাত্রাগুলো আছে, ঠিক আছে, এই যে নির্দিষ্ট তাপমাত্রা আছে সেটাকে বলা হয় গ্লাস অবস্থান্তর তাপমাত্রা। মানে হচ্ছে সোজা কথা, তরল থেকে কঠিনের মধ্যে যে পার্থক্যটা সেটাকে আমরা বলি গ্লাস অবস্থান্তর তাপমাত্রা। দেখেন এই জিনিস হচ্ছে তেমন আমাদের কিন্তু ইম্পর্টেন্ট না, কোয়েলকে কাজে লাগে না। সোজা এখানে জাস্ট মনে রাখবেন, স্বচ্ছ পলিমার গ্লাস জানালার কাচরূপে ব্যবহার করা হয়। পলিস্টারিন প্লাস্টিক গ্লাস থেকে খাবার পানির গ্লাস এবং কাপ তৈরি করা হয়, এই পার্টটা ইম্পর্টেন্ট। পলিস্টারিন প্লাস্টিক গ্লাস থেকে খাবার পানির গ্লাস এবং কাপ তৈরি করা হয়, এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। জাস্ট এই পার্টটার জন্য আমি ওই পেজটা রাখছি, সেটা হচ্ছে এই যে আমাদের পলিস্টারিন প্লাস্টিক গ্লাসটা আছে না, সেটা থেকে খাবার পানির গ্লাস আর কি তৈরি করা হয়, কাপ তৈরি করা হয়। ওকে, তারপর আমরা চলে যাব প্লাস্টিসিটির মধ্যে, ঠিক আছে। কারণ প্লাস্টিসিটির জন্য জানা লাগবে প্লাস্টিক পদার্থ কি, ইলাস্টিক পদার্থ কি, ঠিক আছে। মনে রাখবেন প্লাস্টিক হচ্ছে কঠিন পদার্থ, যাকে কি করা যায়, সোজা কথা হচ্ছে বল প্রয়োগ করার পর সেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেটা মনে রাখবেন, প্লাস্টিক হচ্ছে এমন ধরনের পদার্থ যাকে কি করা যায়, বিকৃত করা যায়। বিকৃত করা যায়, ঠিক আছে। বিকৃত করা যায়। ওই যে আমাদের বাসার মধ্যে আব্বু আম্মুরা কি করতো, প্লাস্টিকের খেলনা আনতো না, আমরা কি করতাম, এটার মধ্যে ওইটা পাড়াইতাম, পাড়ায় ভাঙার চেষ্টা করতাম, ঠিক আছে। তার মানে কি, বিকৃত হয়ে যেত না, প্লাস্টিক পদার্থকে কি করা যায়, বিকৃত করা যায়। আর প্লাস্টিকের ঠিক উল্টা একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইলাস্টিক, ঠিক আছে। ইলাস্টিক মানে কি, স্থিতিস্থাপক, ঠিক আছে। তাহলে কি হবে, এটাকে যখন আপনি বিকৃতি করবেন, ঠিক আছে, বিকৃতি করার পর পুনরায় আগের অবস্থানে চলে যাবে। মানে সোজা কথা হচ্ছে বিকৃত করা যায় না, বিকৃত করা যায় না, বিকৃত করা যায় না। মানে প্লাস্টিকে বিকৃত করা যায়, ইলাস্টিকে বিকৃত করা যায় না। ওকে, আচ্ছা, এখন এই যে এখানেও কথা বলা আছে যে প্লাস্টিক ধর্মের কারণে কি হয়, অনেক পলিমারকে হচ্ছে লম্বা করা যায়, বাঁকানো যায়, মোচড়ানো যায়, ঠিক আছে, এসব হাবিজাবি অনেক কিছু করা যায়। কথা হচ্ছে প্লাস্টিসিটির সংজ্ঞা সুন্দর করে তারা বলে দিচ্ছে কি, দেখেন, কোন কঠিন পলিমার যে ধর্মগুণে উচ্চ তাপমাত্রায় তরল অবস্থায় প্রবাহ ধর্ম লাভ করে এবং একে পুনঃ পুনঃ বিগলিত অবস্থায় রাখা যায়, তাকে বলা হয় পলিমারের প্লাস্টিসিটি, ঠিক আছে। কথা হচ্ছে, দেখেন, খুবই ইম্পর্টেন্ট, পলিমারের শিকলের শাখা সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্লাস্টিসিটি লোপ পায়। কারণ কি, শিকল যত বড় হবে, শিকল যত বড় হবে তত কি তার হচ্ছে নিজের হচ্ছে শক্তিটা বেড়ে যাবে না, শক্তি যত বাড়বে তখন তার কি হবে, প্লাস্টিসিটিটা আস্তে আস্তে হারায় যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে শাখা শিকলের মাধ্যমে বিভিন্ন শিকল যুক্ত হয়ে ক্রসলিঙ্ক জটিল পলিমার গঠন করে, ঠিক আছে। যেমন এই ক্রসলিঙ্ক কার কার মধ্যে আছে, সুন্দর করে আমরা পড়ে ফেলি, ব্যাকেলাইট আর হচ্ছে মেলামাইন। ব্যাকেলাইট কি আপনাদের পড়ার কথা, ঠিক আছে, মনে আছে, দেখেন তো, HCHO, যার নাম হচ্ছে মিথানেল, ঠিক আছে, মিথানেল বা ফর্মালডিহাইড। এই মিথানেলের যে পলিমারটা, মিথানেলের পলিমারকে আমরা বলি হচ্ছে ব্যাকেলাইট। দেখেন তো পড়ছি কিনা, মনে থাকার কথা, মিথানলের পলিমার হচ্ছে ব্যাকেলাইট। এই ব্যাকেলাইট ব্যাগ কোথায় ইউজ করা হয়, সুইচ বোর্ড তৈরির ক্ষেত্রে। ব্যাকেলাইট ইউজ করা হয় হচ্ছে সুইচ বোর্ড, সুইচ বোর্ড তৈরির ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে সোজা কথা, এই ব্যাকেলাইটটা আর মেলামাইনের মধ্যে, মেলামাইন কোনটা, আমাদের যে মেলামাইনের প্লেট আমরা খাই, ঠিক আছে, এই মেলামাইনের প্লেটের মধ্যে কি থাকে, ক্রস লিঙ্ক থাকে। তো এখান থেকে পরীক্ষায় আসতেই পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আমাদের বিভিন্ন ধরনের প্লাস্টিক আছে, ঠিক আছে, প্লাস্টিককে আমরা মোটামুটি কয়টা ভাবে ভাগ করতে পারি, পলিমার সমূহকে, প্লাস্টিক পলিমার সমূহকে দুই শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে কি থার্মোসেটিং প্লাস্টিক, ঠিক আছে। কথা হচ্ছে এই থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং প্লাস্টিক, এটা হচ্ছে আমরা একটু মজা করে পড়তে পারি, ঠিক আছে। কিরকম মজা করে পড়তে পারি চলেন দেখি, ঠিক আছে। আমরা দুইটা পার্থক্যের ছক করে ফেলি, থার্মোপ্লাস্টিক আর এটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে কি থার্মোসেটিং প্লাস্টিক, ঠিক আছে। আমরা ধরে নিব এই থার্মোপ্লাস্টিক হচ্ছে একটা পুরুষ, ধরে নিব, আসলে কিন্তু প্লাস্টিকের কোনো রূপভেদ নাই। থার্মোপ্লাস্টিক হচ্ছে একটা পুরুষ, থার্মোসেটিং প্লাস্টিক হচ্ছে একটা নারী, ঠিক আছে। আমরা ধরে নিব, জাস্ট আমরা সিম্পলি ধরে নিব পড়ার সুবিধার্থে। চলেন এখন আমরা পড়াশোনা করি। একটু চিন্তা করেন তো, কাদের মনের গঠন জটিল, পুরুষ নাকি নারী, আমার একটু কমেন্টে জানান। কাদের মনের গঠন জটিল, এটা কেমিস্ট্রির জন্য না, শুধুমাত্র জীবনের জন্য শিক্ষা। আমাকে জানান কাদের মনের গঠন জটিল। সত্য কথা বলতে হবে, সামনে অ্যাডমিশন, মিথ্যা কথা বললে কিন্তু অ্যাডমিশনে বুঝবেন কি হবে। তাড়াতাড়ি জানান কাদের মনের গঠন জটিল। এই তো আকিব, ভেরি গুড, আকিব সবার আগে উত্তর দিয়ে দিছে এবং খুব জোরে দিছে, নারী, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা সাবরিনা, আপনাকে ধন্যবাদ, আপনি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সত্য কথাটা স্বীকার করার জন্য, সেটা হচ্ছে নারীদের মনের গঠন জটিল। তার মানে আমরা পড়বো থার্মোসিটিং এর গঠনটা কি হবে, জটিল হবে, ঠিক আছে, কারণ সে একটা নারী, ঠিক আছে। তো থার্মোসিটিং এর গঠনটা কি হবে, জটিল হবে।
দেখবেন এই জিনিসটা পড়ার পর আপনার এই পুরো জিনিসটা হচ্ছে একদম পানির মতো পরিষ্কার লাগতেছে। এমন কথা হচ্ছে পুরুষ কি হাবা হোবা, ঠিক আছে, তার গঠনটা কি হবে, সরল হবে, ঠিক আছে, সরি, পুরুষ হচ্ছে হাবা গোবা, তার গঠন কি হবে, সরল হবে। ওকে, পুরুষের গঠন হচ্ছে সরল, বা থার্মোপ্লাস্টিকের গঠন কি হবে, সরল। ওকে, আচ্ছা, তারপর যেহেতু গঠন সরল, ঠিক আছে, তার মানে কি ইচ্ছা মতো হচ্ছে পুরুষের মনকে বারবার গলানো যায়, যেমনি ইচ্ছা মনকে বারবার গলাইতে পারবেন, ঠিক আছে, তার মানে থার্মোপ্লাস্টিক কি হবে, বারবার গলানো যাবে, বারবার গলানো যায়, বারবার গলানো যায়, ঠিক আছে। আর থার্মোসেটিং কি, নারী মানুষ, ঠিক আছে, খুবই কি, খুবই তারা হচ্ছে কি মনের দিক থেকে শক্ত, তাদের মনকে আপনি একবার গলাইতে পারবেন, হাইস্ট, এর বেশি গলানো যায় না, ঠিক আছে, একবার গলানো যায়, একবার গলানো যায়, মানে বারবার গলানো যায় না। আচ্ছা, তারপর 3 নাম্বার পয়েন্টের জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে, আমাকে একটু কমেন্টে জানান, কার মনের মধ্যে প্যাচ বেশি, নারী নাকি পুরুষ, আমাদের জানান, ঠিক আছে, কার মনের মধ্যে প্যাচ বেশি, আমরা জানান যে নারী নাকি পুরুষ। তাই তো, সুরাইয়া, তামান্না, সবাই হচ্ছে, হ্যাঁ, আকিব, আকিব আবারও হচ্ছে আরো জোরে বলছে নারী, ঠিক আছে, আর তামান্না, সুরাইয়া, জান্নাতুল সবাই হচ্ছে নিজে নিজে স্বীকার করছে যে নারীর মনের মধ্যে প্যাচ বেশি। তার মানে কি, নারীটাকে থার্মোসেটিং না, তার মানে কি থাকবে এখানে, প্যাচ থাকবে, প্যাচ মানে কি, ক্রস লিঙ্কেজ, ঠিক আছে, তো এখানে হচ্ছে প্যাচ বা ক্রস লিঙ্কেজ বিদ্যমান, ক্রস লিঙ্কেজ বিদ্যমান, ঠিক আছে। এখানে কি থাকবে, না, পুরুষ তো হাবা গোবা, তার মনের মধ্যে কি কোনো প্যাচ আছে, না, আমাদের মনের মধ্যে কোনো প্যাচ নেই, আমরা খুবই সহজ সরল, ঠিক আছে, তার মানে এখানে কোনো ক্রস লিঙ্কেজ নেই, ঠিক আছে, খুবই সিম্পল, এখানে কোনো ক্রস লিঙ্কেজ নেই। ওকে, এখানে কোনো ক্রস লিঙ্কেজ নেই। আচ্ছা, আকিব বলতেছে অর্গানিক থেকেও বেশি প্যাচ হইতে পারে, অর্গানিক তো কিছুই না তাদের কাছে, ওকে, অর্গানিক তাদের কাছে কিছুই না। আচ্ছা, তারপর হচ্ছে, এখন দেখেন, যেহেতু জিনিসটাকে বারবার গলানো যায়, যেহেতু বারবার গলানো যাচ্ছে, তার মানে কি, তার জাস্ট পরিবর্তনটা কি, বাহ্যিক পরিবর্তন হচ্ছে না, এই ধরনের বাহ্যিক পরিবর্তনকে আমরা বলি হচ্ছে ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন, ঠিক আছে। আর যেহেতু হচ্ছে তাদেরকে জাস্ট একবার গলানো যাচ্ছে, তার মানে কি এটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে না ভাইয়া, এটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। এখন কথা হচ্ছে, ভাই উদাহরণ কিভাবে মনে রাখবো, এটাও আমরা নারী পুরুষ দিয়ে মনে রাখবো, ঠিক আছে, চিন্তা করেন, পুরুষ কি বাজারে যায়, হাতে কি নিয়ে, পলিথিন নিয়ে বাজার করতে যায়, ঠিক আছে, পলিথিন, উদাহরণ হচ্ছে পলিথিন, পলিথিন। আর পুরুষ কি করে, জাল ধুয়ে মাছ ধরতে যায়, জাল কিসের তৈরি, নাইলন, এই নাইলন হচ্ছে আমাদের থার্মোপ্লাস্টিকের উদাহরণ, নাইলন। ওকে, আর একটু আগে আমরা পড়ে আসছি থার্মোস্টেটের এক্সাম্পল কি ছিল, ব্যাকেলাইট, এই জিনিস আমরা পড়ছি, আর সাথে কি ছিল, মেলামাইন। ওকে, এখন দেখেন তো সবাই একটু এটা সুন্দর করে পড়েন তো, সুন্দর করে পড়ার পর দেখবেন এই জিনিসটা পুরোপুরি আপনার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সবাই একবার জিনিসটা রিডিং করে ফেলেন, আপনার কাছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে, একবার রিডিং করে ফেলেন। সবার পড়া হইলে একবার কমেন্টে বলে দিন যে ভাইয়া পড়া শেষ, সবার পড়া হইলে সুন্দর করে একবার কমেন্টে বলে দিবেন যে ভাইয়া পড়া শেষ। ওকে, আকিব ডান, সাবরিনা ডান, ভেরি গুড, ঠিক আছে। তার মানে দেখেন তো এই জিনিসটা কি, জীবনের সাথে শিক্ষা, রসায়নের সাথে শিক্ষা, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা কি খুব সুন্দর করে এখন মনে রাখতে পারবো, যখনই আমি পরীক্ষায় ভুল করতে যাব তখনই মনে করতে হবে কি, নারী পুরুষ, নারী পুরুষ, ঠিক আছে, নারীটাকে থার্মোসেটিং, পুরুষটাকে থার্মোপ্লাস্টিক, দেখেন পুরুষে প আছে, প্লাস্টিকে প আছে, এটাও মনে রাখতে পারেন যে থার্মোপ্লাস্টিকে প আছে, পুরুষে প আছে। এখন দেখবেন এই জিনিস আপনি চাইলেও কখনো ভুল করতে পারবেন না, ঠিক আছে। চলেন এখন আমরা বইয়ের মধ্যে যাই, বইয়ের মধ্যে কি কি বলছে। থার্মোপ্লাস্টিকে কি থাকে, ক্রসলিঙ্ক কম থাকে, যেটা আমরা অলরেডি পড়ছি, ক্রসলিঙ্ক তেমন থাকে না, ঠিক আছে, সেগুলাকে হচ্ছে বলা যায়। তারপর এটাকে পুনঃ পুনঃ কি করা যায়, বারবার গলানো যায়, ওকে। তারপর এরা গঠনের প্রধানত সরল শিকল, দেখেন তো পড়ছি কিনা, এদের গঠনে কি থাকে, পলিথিন,
পলিস্টাইরিন প্লাস্টিক, পলিইথিলিন, টেরিথ্যালেট, ঠিক আছে, এগুলো হচ্ছে কি থার্মোপ্লাস্টিক। আর থার্মোসেটিং কি, এই যে ক্রস লিঙ্ক, এই যে নারীদের মনে প্যাচ বেশি, ক্রস লিঙ্ক বেশি, ঠিক আছে। তারপর তখন এরা থার্মোসেটিং প্লাস্টিকে পরিণত হয়। তারপর হচ্ছে এরা কি ধরনের প্লাস্টিক দেখেন, এটাকে জাস্ট প্রস্তুতকালের প্রথমবারের মতো একবার করা যায়, পুনরায় গলানো যায় না, পুনরায় গলানো যায় না। এরা গঠনে ক্রস লিঙ্ক, জটিল পলিমার, ঠিক আছে, বলছি না মনের গঠন জটিল। দেখেন কি আছে, ব্যাকেলাইট আর হচ্ছে মেলামাইন। ওকে, এখন দেখো তো এই জিনিসকে আমরা চাইলেও ভুল করতে পারবো? কখনোই করতে পারবো না। এই যে বললাম ব্যাকেলাইট, দেখেন একটু আগে কাজ বলে আসলাম না, সুইচ বোর্ড তৈরিতে ব্যবহৃত হয়। সুইচ বোর্ড কি একবার গলে গেলে কি আমরা বারবার ইউজ করতে পারি না, একবারই ইউজ করা যায়। তার মানে কি সুইচ বোর্ড বা ব্যাকেলাইট কি আমাদের থার্মোসেটিং প্লাস্টিক। ওকে, তো খুবই খুবই ইম্পর্টেন্ট, সুন্দর করে মনে রাখবো। থার্মোসেটিং এর ব্যবহার দেখেন, বিদ্যুৎ তাপ অপরিবাহী বস্তুরূপে এরা বৈদ্যুতিক যন্ত্রপাতি ফিটিংস এবং সসপ্যানের হাতল তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, আমরা খুবই সুন্দর করে একটা কি নারী পুরুষের গল্পের মাধ্যমে পড়ে ফেললাম। ওকে, সাবরিনা আকিব সবার হচ্ছে পড়াশোনা শেষ। ওকে, এখন হচ্ছে আমরা বিভিন্ন বস্তুর হচ্ছে টিজি, টিজিটা আমরা কি পড়ছিলাম, ওই যে টিজির ক্ষেত্রে আমরা পড়ছিলাম হচ্ছে গ্লাসের অবস্থান্তর তাপমাত্রা, ঠিক আছে, গ্লাসের অবস্থান্তর তাপমাত্রা। এখন কিছু ক্ষেত্রে হচ্ছে দেওয়া আছে, বাট আমাদের তেমন বেশি ইম্পর্টেন্ট না এই জিনিসটা। তো আপনারা হচ্ছে চাইলে এটা পড়তে পারেন, চাইলে হচ্ছে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তো জাস্ট আমরা যে জিনিসটা জানবো, এই যে পলি আইসোপ্রিন যেটা আছে না, সেটা হচ্ছে সার্জিক্যাল গ্লাভস তৈরিতে ব্যবহৃত হয়, যেহেতু মেডিকেলের সাথে হচ্ছে রিলেটেড, ঠিক আছে। সার্জিক্যাল গ্লাভস পলি আইসোপ্রিন দিয়ে তৈরি করা হয়। টিজি কত, সেটা -65°C, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা চলে যাই এক একটা ডিটেলসে। ওকে, আচ্ছা, এখন দেখেন সংযোজন পলিমার, ঠিক আছে। অধিকাংশ সংযোজন পলিমার মধ্যে আমরা অলরেডি পড়ছি সেটা কি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকে, তার মানে এখানে ডিরেক্টলি বলে দিছে অ্যালকিন থাকে। দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের মধ্যে কোনটা বেশি থাকে, অ্যালকিনটা বেশি থাকে, ঠিক আছে। এরা হচ্ছে পূর্ণ গুণিতক হয়। দেখেন একই জিনিস বারবার রিপিট হচ্ছে, আজকে বললাম যে ক্লাসের মধ্যে কঠিন কিন্তু কিছু নাই, জাস্ট হচ্ছে ধরাই দিব যে কোন কোন জিনিস পড়া লাগবে, ঠিক আছে। তারপর অ্যালকিন আর প্রতিস্থাপিত অ্যালকিন এসব যৌগ তৈরি করে, আমরা একটু আগে পড়ে ফেললাম। এসব সংযোজন পলিমারকরণ বিক্রিয়া উপযুক্ত তাপমাত্রা কত, সেটা 70°C, চাপ কত, 5 থেকে 10 atmospheric প্রেসার, প্রভাবক কি ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে ঘটে থাকে। যেমন এখানে কি দিছে, একটা মনোমার দিয়ে একটা পলিমার তৈরি করে দিছে, ঠিক আছে। এখানে হচ্ছে অনেক কিছু হতে পারে, জাস্ট আমরা এখন একটা একটা করে যাবো, একটা একটা ধরবো, একটা একটা শেষ করে ফেলবো। এই ছকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ছকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে একটা পলিমার, এই পলিমারে হচ্ছে কোনটা মনোমার হিসেবে ব্যবহৃত হয় এবং তার হচ্ছে ব্যবহারটা কি, ঠিক আছে। দেখেন মনোমার অ্যালকিন ইথিন, এটার নাম হচ্ছে ইথিন, আমি এখানে লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে ইথিন। ইথিন থেকে তৈরি হয় কি পলিথিন, ঠিক আছে। সেটা কি কি ইউজ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্লাস্টিক ব্যাগ, বোতল, খেলনা, ফাইন। তারপর সেটা হচ্ছে CF2, ঠিক আছে। এটা হচ্ছে টেট্রাফ্লোরোইথিন, এটা নাম হচ্ছে টেট্রাফ্লোরোইথিন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট টেট্রাফ্লোরোইথিন। সেটা কি, এই যে পলি টেট্রাফ্লোরোইথিলিন, সেটা কি রান্নার সরঞ্জাম, যেমন ট্যাফলন, ঠিক আছে, ট্যাফলন। এই ট্যাফলনটা কোথায় ব্যবহৃত হয় মনে রাখবেন, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। এই ট্যাফলনটা হচ্ছে ব্যবহৃত হয়, আমরা যে ননস্টিকের কড়াই কিনে, ননস্টিক যেখানে কি হয় যে রান্না করার সময় হচ্ছে লেগে যায় না, এই ননস্টিকের কড়াইতে, ঠিক আছে, ননস্টিক আবরণী যুক্ত রান্নার সরঞ্জামে ব্যবহৃত হয় ট্যাফলন, ঠিক আছে, রান্নার সরঞ্জাম, ননস্টিকের আবরণীযুক্ত রান্নার সরঞ্জামে আমাদের এই ট্যাফলনটা ব্যবহার করা হয়। ওকে, তো আমরা কখনো ভুল করব না। তারপর হচ্ছে আমাদের কাছে আছে প্রোপিলিন, প্রোপিলিন দিয়ে ঘরের মেঝের কার্পেটিং, বোতল তেমন বেশি ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে আমাদের কাছে হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। ভিনাইল ক্লোরাইড আলটিমেটলি এটা কই থেকে আসছে, এটা হচ্ছে মেইনলি আসছে হচ্ছে আমাদের কই থেকে, আমাদের নরমালি হচ্ছে ইথাইন থেকে, ঠিক আছে। পলিভিনাইল ক্লোরাইড কথা হচ্ছে, এই পলিভিনাইল ক্লোরাইড ভাই কোথায় ব্যবহৃত হয়, দেখেন হোস পাইপ, বাগানের যে হোস পাইপ আছে না, হোস পাইপ মানে হচ্ছে যেটা দিয়ে করে পানি দিই, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে আবার টার্গেট করি যে এটার মধ্যে লাগাবো, ঠিক আছে, মানে শয়তানি তো সারাদিন মাথার মধ্যে ঘুরে। এই যে হোস পাইপ, এই হোস পাইপ হচ্ছে কি দিয়ে তৈরি করা হয়, পলিভিনাইল ক্লোরাইড। আর আমাদের যে প্লাস্টিকের পাইপ গুলো আছে, ওয়াশরুমের পাইপ যেগুলো আছে, সেগুলো কি দিয়ে করা হয়, এই পলিভিনাইল ক্লোরাইড, বা হচ্ছে এটা সুন্দর নাম হচ্ছে PVC, ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, তারপর হচ্ছে পলিস্টাইরিনের জন্য হচ্ছে মনোমার হচ্ছে আমাদের হচ্ছে বেনজিনের পার্টটা হচ্ছে যদি CH2 মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়, এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না। দেখেন 9-10 সালে যেটা পরীক্ষায় আসছিল যে পলি অ্যাক্রাইলোনাইট্রাইল, ঠিক আছে, এটা হচ্ছে মনোমার কি ছিল, এটা হচ্ছে পলি অ্যাক্রাইলোনাইট্রাইল, অ্যাক্রাইলোনাইট্রাইল ছিল আমার হচ্ছে পলিমার। এটা হচ্ছে ভাইয়া কোথায় কোথায় ব্যবহৃত হয়, এই যে দেখেন কৃত্রিম চুল, পলি অ্যাক্রাইলোনাইট্রাইল কৃত্রিম চুলে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কি আঠা বা গ্লু তৈরিতে ব্যবহৃত হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর পলিভিনাইল অ্যাসিডেট, সেটা হচ্ছে কাপড় আর কম্পিউটার ডিস্ক তৈরিতে ব্যবহৃত হয়।
এগুলা জাস্ট হচ্ছে এই পার্টগুলা জানবেন, তেমন বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু ভাইয়া যেই জিনিসগুলা দাগাই দিছি, যেই জিনিসগুলা দাগাই দিছি অবশ্যই 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 পড়বো, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ব্যবহারগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। আচ্ছা, তারপর আমরা চলে যাই পরেরগুলোতে। দেখেন সংযোজন পলিমারকরণের মেকানিজম, এখানে আসলে কিভাবে কি মেকানিজম হয়। এখানে জাস্ট হচ্ছে আমরা কি জানবো যে কোথায় কোন জিনিস হচ্ছে প্রভাবক কি। দেখেন পলিথিন, পলিথিন প্লাস্টিক ব্যাগে প্রতি পলিমার অণুতে প্রায় 7100 মানে 7100 ইথিলিন অণু যুক্ত হয়। মানে একটা পলিথিন মানে হচ্ছে সোজা কথা আপনার কাছে CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে? এরকম CH2 যখন হচ্ছে 7100টা 7100টা সরি 7100টা কি হবে ইথিলিন অণু একসাথে যুক্ত হবে, তখন আপনাকে আলটিমেটলি কি দিচ্ছে, পলিথিনটা সে তৈরি করে দিচ্ছে। খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 7100 কি, যখন এই ইথিলিন অণু একসাথে যুক্ত হচ্ছে তখন সেটাকে আপনাকে পলিথিন মানে সোজা কথা হচ্ছে যে আমাদের প্লাস্টিক ব্যাগ যেটা, ঠিক আছে? প্লাস্টিক ব্যাগ তৈরি করতে কাজে ইউজ করা হচ্ছে 7100 ইথিলিন অণু, ভুল করবো না। ওকে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, তারপর আমরা চলে যাই, এই যে আমাদের নোবেল বিজয়ী কে কি করছে, জিগলার আর হচ্ছে নাটা জৈব যৌগ অ্যালুমিনিয়াম, ঠিক আছে? যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে ফিনাইল অক্সাইড আর হচ্ছে টাইটানিয়াম অথবা ভ্যানাডিয়াম টেট্রাক্লোরাইড ব্যবহার করে সহজ পদ্ধতিতে পলিথিন উৎপন্ন করেন। এখন কথা হচ্ছে এই সহজ পদ্ধতিটা কি, সহজ পদ্ধতির ক্ষেত্রে জাস্ট মনে রাখবেন 5 থেকে 10 atmospheric প্রেসার 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, ঠিক আছে? কথা হচ্ছে বর্তমানে রাসায়নিক বিজ্ঞানীরা, ঠিক আছে, রসায়নবিদরা কি করে, স্টেরিও সিলেক্টিভ জৈব ধাতব প্রভাবক ব্যবহার করে মনোমার অণুকে তারা ত্রিমাত্রিক একটা গঠন দিয়ে তারপর সেখান থেকে পলিমার তৈরি করে। কথা হচ্ছে নিম্ন ঘনত্বের পলিথিন, LDP এর ফুল ফর্ম কি, লো ডেনসিটি পলি ইথিলিন, লো ডেনসিটি পলিইথিলিন, ঠিক আছে? এলডিপি এর ফুল ফর্ম হচ্ছে লো ডেনসিটি পলিইথিলিন। এখন এখান থেকে হচ্ছে কি এই যে স্টেরিওসিলেকটিক জৈব ধাতব প্রভাবক ব্যবহার করে সেখান থেকে কি করা হয়, মোম সদৃশ হয় প্লাস্টিক ব্যাগ ও ফিল্মের মোড়ক তৈরিতে ব্যবহৃত হয়। কিন্তু উচ্চ ঘনত্বের পলিথিন, ঠিক আছে, এটা কি হাই ডেনসিটি, এটা হচ্ছে হাই ডেনসিটি, জাস্ট হাই, এটা হচ্ছে হাই ডেনসিটির ক্ষেত্রে হবে। তখন হচ্ছে কিছুটা কি সেটা বৈদ্যুতিক রোধক প্লাস হচ্ছে কি আমাদের হচ্ছে শক্ত বোতল আর হচ্ছে খেলনা তৈরিতে ব্যবহার করা হয়। আর কথা হচ্ছে এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, যেটা ইম্পর্টেন্ট যে সহজ পদ্ধতিতে কে করছে, জেগলার আর হচ্ছে নেটা, আর হচ্ছে কঠিন পদ্ধতিতে কি করছে রসায়নবিদরা স্টেরিও সিলেক্টিভ পদ্ধতি ইউজ করছে। দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন ইথিলিনের পরিমাপকরণ। দেখেন খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। উচ্চ চাপ 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? কি হবে, সামান্য অক্সিজেন প্রবাহকের উপস্থিতিতে কি হবে, তার মানে পলিথিনের জন্য কি কি, পলিথিনের জন্য খুবই কষ্টকর লাগতেছে আমাদের, সেটা হচ্ছে পলিথিনের জন্য তাপমাত্রা হচ্ছে ফার্স্ট অফ অল 200 ডিগ্রি সেলসিয়াস, রাইট? তারপর হচ্ছে এটা কি ছিল আমাদের টি, তারপর 1000 থেকে 1200 এটিএম, এটা হচ্ছে কি আমাদের পি, ঠিক আছে? 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর প্রভাবক হিসেবে আমরা কি নিছি, প্রভাবক হিসেবে আমরা নিছি হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে আমাদের প্রভাবক। এই হচ্ছে আমাদের পলিথিনের জন্য ইম্পর্টেন্ট জিনিসপত্র, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ারিক প্রেসার চাপ, আর হচ্ছে এই কাহিনীতে তখন কি হবে, সুন্দর করে একটা ইথিলিন থেকে দেখেন সুন্দর করে পলিথিন তৈরি করে দিল, কোনো ধরনের কোনো সমস্যা হইল না। ওকে, এখানে হচ্ছে আমাকে সুন্দর করে দিয়ে দিছে। অধিক চাপ পদ্ধতিতে প্রভাবক রূপে অক্সিজেন অথবা জৈব পারক্সাইড যেমন হচ্ছে বেনজয়েল পারক্সাইড ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে অধিক চাপের ক্ষেত্রে। আর স্বল্প চাপ পদ্ধতিতে কি হয়, প্রভাবক রূপে ক্রোমিয়াম অক্সাইড গুঁড়াকে হচ্ছে সিলিকা অ্যালুমিনিয়াম ধারকের উপর রাখা হয়, তখন হচ্ছে তাপমাত্রা কত লাগে, 70 ডিগ্রি সেলসিয়াস 5 থেকে 10 অ্যাটমসফিয়ারিক প্রেসার। কথা হচ্ছে এই যে টোটাল জিনিসটা এটা হচ্ছে কি অধিক চাপ পদ্ধতি, অধিক চাপ পদ্ধতি, এটা হচ্ছে একটা অধিক চাপ পদ্ধতি। আর হচ্ছে স্বল্প চাপ পদ্ধতি যেটা নিম্নচাপ পদ্ধতি, নিম্নচাপ পদ্ধতিতে কি হবে ভাইয়া, বলেন তো? নিম্নচাপ পদ্ধতিতে আমার হচ্ছে টেম্পারেচার কত দেওয়া লাগবে, আমাদের টেম্পারেচার দেওয়া লাগবে হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার কত দেওয়া লাগবে, খুবই কম, 5 থেকে 10 অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর প্রভাবক হিসেবে দিতে হবে কি ক্রোমিয়াম অক্সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রভাবক। তার মানে আমরা দুইটা ভাবে পলিথিন তৈরি করতে পারতেছি, একটা হচ্ছে অধিক চাপ পদ্ধতি আর একটা হচ্ছে কি নিম্নচাপ পদ্ধতি, আমরা যেন কখনো ভুল না করি, ঠিক আছে? দেখেন পলিথিন নমনীয় কিন্তু শক্ত প্রকৃতির একটা প্লাস্টিক পদার্থ, এটা অ্যাসিড ক্ষার বিভিন্ন দ্রাবক দ্বারা আক্রান্ত হয় না, এটি উত্তম তড়িৎ অন্তরক, অন্তরক মানে কি অপরিবাহী, তড়িৎ অন্তরক অপরিবাহী। পলিথিনের ব্যবহার দেখেন সুন্দর করে দেওয়া আছে, ওষুধপত্র দিয়ে হচ্ছে প্যাকেট করার কাজে ব্যবহার করা হয়,
গৃহস্থালির কাজে কি মগ, বালতি, টেবিল ক্লথ, ডাস্টবিন, পানির ট্যাঙ্ক ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক অন্তরক আর হচ্ছে বিভিন্ন প্রকার বোতল তৈরিতে পলিথিনের ব্যবহার আছে। তেমন ইম্পর্টেন্ট কিন্তু না, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমাদের রেগুলার বেসিসে যে ব্যবহারগুলো হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবো। নিম্নচাপ পদ্ধতি কোনটা, অধিক চাপ পদ্ধতি কোনটা। আচ্ছা, তারপর পলিপ্রোপিলিন প্রস্তুত করব। এখানে হচ্ছে তাপমাত্রা টেম্পারেচার তেমন ইম্পর্টেন্ট না, তা হচ্ছে একবার দেখে রাখবো। পলিপ্রোপিলিন কি, ওইখানে ছিল 1200, এখানে হচ্ছে 120, ঠিক আছে। ওইখানে সরি 120 না, ওইখানে ছিল হচ্ছে 200, ওইখানে ছিল 200, এখানে হচ্ছে 120। এখানে কি আছে, প্রেশারটা হচ্ছে আমার, ওইখানে ছিল 1000 থেকে 1200, এখানে কত আছে 140, ঠিক আছে। কি হবে, টাইটেনিয়াম টাইক্লোরাইড, ঠিক আছে। তেমন কিন্তু আমাদের খুব কমন না, আনকমন একটা প্রভাবক, সেজন্য আমরা পড়ে রাখবো। টাইটেনিয়াম টাইক্লোরাইডের উপস্থিতি কি হবে, প্রোপিলিন থেকে অনেকগুলা পলিপ্রোপিলিন তৈরি হবে। দেখেন, পলিপ্রোপিলিন হলো সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক, খুবই খুবই ইম্পর্টেন্ট। নর্মালি আমাদের মাথার মধ্যে এটা কিন্তু কখনোই ধরবে না যে পলিপ্রোপিলিন কি সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক, ঠিক আছে। অপরদিকে পলিইথিলিন হলো নিম্ন, মধ্যম আর হচ্ছে উচ্চ আণবিক গুরুত্বে 3 ধরনের পলিমার আছে, ঠিক আছে। আপেক্ষিক গুরুত্ব তেমন ইম্পর্টেন্ট না। এখন কথা হচ্ছে ভাই, পলিপ্রোপিলিন কোথায় ইউজ করা হয়, এই যে মোটা রজ্জু বা রোপ বা কার্পেট, ঠিক আছে, মানে হচ্ছে সোজা কথা আমাদের ফ্লোরমেট আছে না, ফ্লোরমেট, এই ধরনের ফ্লোরমেট তৈরিতে হচ্ছে আমাদের এইগুলা ইউজ করা হয়, ঠিক আছে। পিভিসি, পিভিসি ইম্পর্টেন্ট, পলিভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন, এই পিভিসির ক্ষেত্রে হচ্ছে 160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, খুবই খুবই ইম্পর্টেন্ট, 160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মার্কিউরি ক্লোরাইড, ঠিক আছে, মার্কিউরি ক্লোরাইডের উপস্থিতিতে তারপর অ্যাসিটিলিন ও হাইড্রোজেন হাইড্রোক্লোরিক গ্যাসের সংযোজনে হচ্ছে ভিনাইল ক্লোরাইড তৈরি হয়। তারপর সেখান থেকে হচ্ছে ভিনাইল ক্লোরাইডের মধ্যে কি দেওয়া হয়, তারপর পিভিসি কে 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 9 অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে হেপ্টেন দ্রাবকে সবসময় সেটা দ্রবীভূত করে রাখা হয়। ওকে, তো আমরা হচ্ছে কখনোই কি করবো না, এটা ভুল করব না, কখনোই ভুল করব না। দেখেন, ফার্স্টে কি বললাম, 160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে, এটা হচ্ছে টেম্পারেচার। তারপর হচ্ছে আমার কি থাকবে, সেখানে একটা প্রভাবক থাকবে, মার্কিউরিক ক্লোরাইড। এটা দিয়ে কি করব, নরমালি আমার কাছে কি ছিল, ইথিন ছিল, ইথিন না সরি ইথাইন ছিল, ইথাইন ছিল আমার কাছে। ইথাইন থেকে এই তাপমাত্রায় আমরা কি করব, সুন্দর করে HCl এর সংযোজনে আমাদের হচ্ছে আলটিমেটলি সে দিবে হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিসি। এই ভিসি থেকে তখন হচ্ছে পার অক্সাইড, ঠিক আছে, আমাদের হচ্ছে পার অক্সাইড মানে বেনজাইল পার অক্সাইডটা মেনলি থাকে। বেনজাইল পার অক্সাইডের উপস্থিতিতে আমরা পাবো হচ্ছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। দেখেন ভাইয়া কিন্তু আবার প্রত্যেকটা জিনিস লিখে লিখে দেখাই দিচ্ছি, ঠিক আছে, যাতে আপনাদের কনফিউশন না হয়। পার অক্সাইড প্রভাবের উপস্থিতিতে অধিক উচ্চ চাপ তাপমাত্রায় কি হয়, পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা হয়। আমরা পরের পৃষ্ঠায় গেলে এই জিনিসটা দেখতে পাবো। এই যে আমার কাছে কি ইথাইন আছে, HCl, 250 ডিগ্রি সেলসিয়াস মার্কিউরি ক্লোরাইডের উপস্থিতিতে হচ্ছে কি তৈরি করছে, ভিনাইল ক্লোরাইড তৈরি করছে, ভিসি, ভিনাইল ক্লোরাইড। তারপর পলিমার করুন, উচ্চ চাপ পদ্ধতিতে পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা হয়েছে। ভিনাইল ক্লোরাইডের ব্যবহার খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ কি, দেখেন, কৃত্রিম চামড়া তৈরি করা হয়, ঘরের মেঝে কার্পেটিং, ঘরের ছাদ তৈরি জিনিসপত্র। দেখেন, প্লাস্টিক সিরিঞ্জ, মেডিকেলে আসার জন্য একদম 3 স্টার, কারণ কি, ওই যে সিরিঞ্জ কোনটা করে দিয়ে দেয় যে, ঠিক আছে। এই যে প্লাস্টিক সিরিঞ্জ আছে, রেইনকোট, গ্রামোফোন রেকর্ড, এগুলো তৈরি করার জন্য পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা হয়, ঠিক আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট। তার মানে পলিভিনাইল ক্লোরাইডের হচ্ছে ব্যবহার অ্যাজ এ হোল যদি দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট গুলা, তারপর আমাদের হচ্ছে প্লাস্টিকের সিরিঞ্জ যেগুলো আছে, ঠিক আছে, প্লাস্টিকের সিরিঞ্জ, তারপর হচ্ছে গ্রামোফোন, গ্রামোফোন, বর্তমানে যদিও গ্রামোফোনে তেমন ব্যবহার করা হয় না, গ্রামোফোন রেকর্ড, আর হচ্ছে আমাদের কি রেইনকোট, ঠিক আছে। এই জিনিসগুলো তৈরি করতে হচ্ছে আমাদের কি করা হয়, এই পলিভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হয়। তারপর বাকিগুলো হচ্ছে তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু এই তিনটা অবশ্যই মাথায় রাখতে হবে। পিভিসির এই তিনটা ব্যবহার খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে প্লাস্টিকের সিরিঞ্জ আসার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্লাস্টিকের সিরিঞ্জ মাথায় রাখবেন। আচ্ছা, তারপর পলিস্টারিন নট দ্যাট ইম্পর্টেন্ট, ঠিক আছে, জাস্ট হচ্ছে কি হবে, এখানে জাস্ট আমি বিক্রিয়াটা দেখি যে আমাদের হচ্ছে পলিস্টারিনের ক্ষেত্রে কি ছিল, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ইথিলিনের বিক্রিয়া হচ্ছে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পলিস্টারিন তৈরি করা হয়, ঠিক আছে, জাস্ট ইম্পর্টেন্ট না, ঠিক আছে, তেমন বেশি ইম্পর্টেন্ট না। কথা হচ্ছে পলিস্টারিন দ্বারা কি কি করা হয়, দেখেন, এই যে ইথিলিন ছিল, সেক্ষেত্রে ইথাইল বেনজিন, স্টেরিন, পলিস্টারিন, ঠিক আছে, নট দ্যাট ইম্পর্টেন্ট। পলিস্টারিন দিয়ে কি করা হয়, এই যে আমাদের বিভিন্ন কসমেটিক্স এর বোতল, টেলিভিশন ক্যাবিনেট, ঠিক আছে, প্লাস্টিকের কাপ বা হচ্ছে শিশুর খেলনা, প্যাকেজিং এর জিনিসপত্র ব্যবহার করা হয়, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট কোনটা, কসমেটিকের বোতল, মেয়েরা যারা আছেন, ঠিক আছে, ঠিক আছে। দেখেন, এই যে জিনিসপত্র ইউজ করতেছেন আলটিমেটলি কি, পলিস্টারের ডিব্বা, পলিস্টাইরিনের ডিব্বা, ভুল করবো না, ঠিক আছে, পলিস্টাইরিনের ডিব্বা এগুলা। টেফলন ইম্পর্টেন্ট,
দেখেন, এখানে মেইনলি হচ্ছে আমাদের কি থাকে, ক্লোরো ডাইফ্লোরো মিথেন থাকে। সেখান থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা টেফলন তৈরি করব। সেই টেফলন থেকে হচ্ছে আমরা কি, টেফলনের কোটিং হচ্ছে কি, সেখানে দুইটা প্রভাবকের উপস্থিতি দেওয়া হয়, একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড আর হচ্ছে কি ফেরাস সালফেট। দেখেন এই যে আমাদের কি ছিল, নরমালি হচ্ছে ক্লোরো ডাইফ্লোরো মিথেন, সেখান থেকে আমরা তৈরি করলাম হচ্ছে কি টেট্রাফ্লোরো ইথিন। এই টেট্রাফ্লোরো ইথিনকে আমরা কি করছি, ফেরাস সালফেট আর হচ্ছে পারঅক্সাইডের উপস্থিতিতে আমরা টেট্রাফ্লোরো ইথিন থেকে কি তৈরি করছি, টেফলন তৈরি করছি, যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে টেফলনের সংকেত। টেফলন, বারবার বলতেছি, টেফলনের ব্যবহার কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। দেখেন এই যে রান্নার প্যানের উপর টেফলনের নন স্টিকিং আবরণ, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। নন স্টিকের আবরণ হিসেবে টেফলন ব্যবহার করা হয়। এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অন্তর ইনসুলেটর, জাহাজের রজ্জু, ভালভ এগুলো তৈরিতে ব্যবহার করা হয়, বাট নট দ্যাট ইম্পর্টেন্ট। ঠিক আছে, টেফলনের বৈশিষ্ট্যটা একবার দেখবো, যে ফ্লোরোকার্বন হিসেবে এটি খুবই নিষ্ক্রিয়, অদাহ্য, অ্যাসিড ক্ষার জারক পদার্থের সাথে ক্রিয়াহীন। ঠিক আছে, তার মানে এটা তো তেমন কোনো ধরনের বিক্রিয়া করে না। কোথায় ইউজ করা হয়, নন স্টিকের আবরণীতে ইউজ করা হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা বলেন তো, মাত্র পড়ছি, বলেন কি হবে উত্তর। ইথিলিন থেকে দ্রুত পলিমারকরণ প্রক্রিয়ায় টেফলন প্রস্তুত করার সময় নিম্নের কোন প্রভাবক ইউজ করা হয়, বলেন, কুইকলি আনসারটা দিয়ে ফেলি, কুইকলি আমরা আনসারটা দিয়ে ফেলি। না, কি ভুল হয়ে গেছে, টেফলন, এই তো জান্নাতুল সঠিক উত্তর দিয়ে দিছে, ভেরি গুড। জান্নাতুল অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে। হুম, মারিয়াও, তামান্না মারিয়া সঠিক উত্তর দিয়ে দিছে। আনসার হচ্ছে কি, এই যে দেখেন, দেখে আসি, এই যে আমার কাছে কি ছিল, পলিমারকরণে ফেরাস সালফেট আর হচ্ছে পারঅক্সাইড। ঠিক আছে, ফেরাস সালফেট আর হচ্ছে পারঅক্সাইড, এই যে ইথিলিন থেকে দ্রুত পলিমারকরণ বিক্রিয়া ট্যাপসন প্রস্তুত করার সময় কি ইউজ করবো আমরা, ফেরাস সালফেট আর পারঅক্সাইড ইউজ করবো। আনসার হচ্ছে কি ডি, এই যে সুরা পেরে ফেলছে। আর কি একটু ছোট করে ভুল হয়ে গেছে, ঠিক আছে, সাবরিনারও ছোট করে ভুল হয়ে গেছে, ফেরাস অক্সাইড না ভাইয়া, ফেরাস সালফেট আর হচ্ছে পারঅক্সাইড। ওকে, ভুল করবো না। আচ্ছা, এখন হচ্ছে আমরা চলে যাব সংযোজন পলিমারকরণ, মোটামুটি আমাদের শেষ, আমরা চলে যাব হচ্ছে ঘনীভবন পলিমারকরণে। কথা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ, দেখেন তো, ওই যে বলছিলাম কি হবে, পানির অণু অপসারণ করে দিবে, এই যে পানি অণু অপসারণ করে দিবে, দুই বা ততোধিক কি থাকবে, কার্যকরী মূলক থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। তারপর সেখান থেকে হচ্ছে হেটেরো পরমাণু যুক্ত থাকবে, নাইট্রোজেন অক্সিজেন এগুলো কিছু একটা যুক্ত থাকবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নিরুদন বা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ। কথা হচ্ছে এই যে ঘনীভবন পলিমারকরণ, ঘনীভবন পলিমারকরণের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে নাইলন আর ডেক্রন। ঠিক আছে, এই যে নাইলন আর হচ্ছে ডেক্রন, এই দুইটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণের এক্সাম্পল। কথা হচ্ছে নাইলন কিভাবে তৈরি হয়, চলেন আগে নাইলন তৈরিকরণটা দেখে আসি, তারপর নাইলনের হচ্ছে ব্যবহার দেখবো। এই যে দেখেন, আমার কাছে কি আছে, এডিপিক অ্যাসিড, হেক্সেন ডাইওয়িক অ্যাসিড। ঠিক আছে, দেখেন এখানে কার্বন কয়টা, একটা, এখানে কয়টা, চারটা, এখানে একটা, টোটাল ছয়টা কার্বন। ঠিক আছে, টোটাল ছয়টা কার্বন। তারপর হেক্সামিথিলিন ডাইমিন, হেক্সামিথিলিন ডাইমিন কি, দুইটা অ্যামিন মূলক আছে, মিথিলিন মূলক আছে হচ্ছে ছয়টা। হেক্সামিথিলিন ডাইমিন, এখানেও কার্বন কয়টা আছে, ছয়টা। ঠিক আছে, এখানেও কার্বন আছে হচ্ছে ছয়টা। তাহলে দেখেন তো, এই যে অ্যাডিপিক অ্যাসিড আর হচ্ছে হেক্সামিথিলিন ডাইমিন, দুইটা 280 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের হচ্ছে কি করছে, বিক্রিয়া করছে, করে সুন্দর করে দেখেন তো এই জিনিসটা নাই হয়ে গেছে না, এই জিনিসটা আল্লাহর নামে চলে গেছে। কোথায় চলে গেছে আমি আপনি জানি না, সেটা হচ্ছে এই যে পানির অণু অপসারিত হয়েছে, সুন্দর করে একটা মনোমার তৈরি করছে, এই মনোমারে আলটিমেটলি পলিমারকরণ করে তৈরি করছে নাইলন 6 এটা নাইলন 6 কেন বলেছে, এই 6 টা হচ্ছে অ্যাকচুয়ালি কার্বন সংখ্যার অনুপাত, কার্বন সংখ্যার অনুপাত, এটা হচ্ছে কার্বন সংখ্যার অনুপাত। এই যে ভাই একটু আগে বলে আসছি, ছয়টা কার্বন, ছয়টা কার্বন। ঠিক আছে, না মানে নাইলন 6 ঠিক আছে, তো আমরা ধরতে পারছি যে কোথায় আমরা ভুল করতে পারি, কখন আমরা ভুল করব না। ওকে, তো আমরা নাইলন 6 পাইলাম। এই যে দেখেন, অ্যাকচুয়ালি অ্যামাইড বন্ধনটা কি তৈরি করছে, CONH2, কারণ এখানে কি ছিল দেখেন, এই যে এখানে ছিল COOH, ওইখানে ছিল হচ্ছে NH2, এখান থেকে কি চলে গেছে, হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে কি চলে গেছে, OH চলে গেছে। কথা হচ্ছে OH আর এটা মিলে হচ্ছে পানি তৈরি করে ফেলছে, বাকি রইল আমার কাছে CO আর হচ্ছে ওই পাশে NH। এটাই অ্যাকচুয়ালি আমাদের কি, অ্যামাইড বন্ধন, অ্যামাইড বন্ধন। ওকে, ব্যবহার দেখে আসি, ঘনীভবন পলিমার প্রক্রিয়ায় সৃষ্ট পণ্যকে অ্যামাইড বন্ধন দিয়ে হচ্ছে কি নাইলন তৈরি করা হয়, নাইলন দিয়ে হচ্ছে দাঁতের ব্রাশ তৈরিতে নাইলন 6 বা নাইলন 16, বারবার বলতেছি 6 বা 16 কি, এটা হচ্ছে কার্বন সংখ্যার অনুপাত। এই যে নাইলন 6 কিভাবে তৈরি করা হয়, অ্যাডিপিক অ্যাসিড থাকে, হেক্সামিথিলিন ডাইমিন থাকে, সেখান থেকে তৈরি করা হয়, আমরা অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে, দাঁতের ব্রাশের সাথে আরেকটা জিনিস লিখে রাখতে পারেন, ব্রাশ প্লাস হচ্ছে মাছের জাল,
মাছ ধরার যে জাল আছে, ঠিক আছে, এই দুইটা কাজে নাইলন ব্যবহার করা হয়। দাঁতের ব্রাশ আর হচ্ছে মাছ ধরার জাল, ঠিক আছে, এই দুইটা কাজে আমাদের কি করা হয়, এই নাইলনটা ব্যবহার করা হয়, ঠিক আছে, আমরা অলরেডি এখান থেকে দেখে ফেলেছি। ওকে, তারপর এই যে নাইলনের ব্যবহার, ঠিক আছে, নাইলনের ব্যবহার হচ্ছে কোথায় কোথায় আছে আমরা অলরেডি বলেছি, মাছ ধরার জাল, এই সেই হাবিজাবিতে। তারপর হচ্ছে আচ্ছা, এছাড়াও কই আছে, এই যে নাইলনের অর্ধেকের বেশি অটোমোবাইল টায়ার রোজ উৎপাদনে ব্যবহৃত হয়। এছাড়া অবশিষ্ট নাইলন কি মোটা কম্বল, দাঁতের ব্রাশ, মাছ ধরার হচ্ছে জালের সুতা তৈরিতে ব্যবহৃত হয়। আকুঞ্চিত নাইলন সুতা দ্বারা ইলাস্টিক গেঞ্জি মোজা তৈরি করা হয়, মানে হচ্ছে যেটা হচ্ছে কুঞ্চিত হয় না, যে ইলাস্টিক গেঞ্জি মোজা তৈরি করা হয়, তেমন বেশি ইম্পর্টেন্ট না। ড্যাক্রন খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ড্যাক্রনটা কি, সুতাগত হচ্ছে পলিয়েস্টার, ঠিক আছে, পলিয়েস্টার সুতার হচ্ছে একটা পলিমার, ঠিক আছে, পলিয়েস্টার নিজে একটা পলিমার, সেটা হচ্ছে আরেকটা ইয়া হচ্ছে ড্যাক্রন। এই জনপ্রিয় পলিয়েস্টার সুতার ড্যাক্রন যুক্তরাষ্ট্রে, ঠিক আছে, বা টেরিলিন হচ্ছে দেখেন ড্যাক্রন হচ্ছে যুক্তরাষ্ট্রে এই নামে পরিচিত ড্যাক্রন, যেটা আরেকটা নাম হচ্ছে কি টেরিলিন। ডাইকার্বক্সিলিক টেরিথিলিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন গ্লাইকল থেকে কার্বক্সিলিক অ্যাসিডের উপস্থিতিতে হচ্ছে কি করা হয়, বিক্রিয়া করা হয়। পলিস্টার থেকে দেখেন মাইলার নামক প্লাস্টিক ফিল্ম আর রেকর্ডিং ট্যাপ তৈরি করা হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট এই পলিস্টার, পলিএস্টার, ঠিক আছে। এখান থেকে বারবার বলতেছি কি পাওয়া যায়, ড্যাক্রন, সেটা কি যুক্তরাষ্ট্রে এটা ইউজ করা হয়, এই টার্মটা হচ্ছে ইউএসএ তে ইউজ করা হয়। আর হচ্ছে কি আছে টেরিলিন, ঠিক আছে, টেরিলিন। এগুলো হচ্ছে কি হবে, এই যে পলিস্টার সুতার হচ্ছে ড্যাক্রন আর টেরিলিন হচ্ছে কি সুন্দর করে বিক্রিয়া করে তারা কি তৈরি করবে, আমাদের পলিস্টারটা হচ্ছে তৈরি করতেছে। এখন পলিস্টার থেকে কি তৈরি করা হয়, এই যে মাইলার নামক প্লাস্টিক ফিল্ম, মাইলার নামক প্লাস্টিক ফিল্ম খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মাইলার নামক প্লাস্টিক ফিল্ম, মাইলার, ঠিক আছে, মাইলার নামক হচ্ছে প্লাস্টিক ফিল্ম হচ্ছে। আর হচ্ছে রেকর্ডিং ট্যাপ তৈরি করা হয়। দেখেন একটা জিনিস হচ্ছে, এই যে রেকর্ডিং ট্যাপের কথা আমরা বলতেছি, ঠিক আছে, রেকর্ডিং ট্যাপের কথা বলতেছি, রেকর্ডিং ট্যাপ কি পলিয়েস্টার, কিন্তু এটার সাথে যখন আমরা আরেকটা জিনিস পড়ছিলাম মনে আছে কি, গ্রামোফোন, গ্রামোফোন কিন্তু পিভিসি, গ্রামোফোন কি ছিল, গ্রামোফোন ছিল হচ্ছে পিভিসি, ভুল করবো না, ঠিক আছে, চলেন দেখে আসি আরেকবার, বিশ্বাস না হলে, বিশ্বাসের বড় ভাই পৃথিবীতে, ঠিক আছে। এই যে গ্রামোফোন রেকর্ড সেটা কি ছিল, আমাদের পিভিসি। আর আমাদের নর্মালি হচ্ছে কি বললাম, এখন যেটা বললাম সেটা হচ্ছে পলিয়েস্টার, সেটা হচ্ছে কি রেকর্ডিং ট্যাপ। তো এই দুইটা আমরা কখনোই কখনোই ভুল করব না, ঠিক আছে, এই জিনিসটা যেন আমরা ভুল না করি। এই ডেকটন কাপড়ের সুতার রাসায়নিক নাম হলো পলিইথিলিন টেরিথ্যালেট বা পলিইথিলিন টেরিথ্যালেট, পিইটির ফুল ফর্ম হচ্ছে পলিইথিলিন টেরিথ্যালেট, ঠিক আছে। তো আমরা কি ভুল করব, হোপফুলি ভুল করব না। আচ্ছা, বলো তো, কোশ্চেন আনসার, নাইলন 66 উৎপাদনের সময় আমাদের কোনটা ব্যবহৃত হয়, কোনটি প্রয়োজন হয়, নাইলন 66 উৎপাদনের সময় নিচের কোনটি প্রয়োজন হয়, বলে ফেলি বলে ফেলি, দেরি না করি। কি হবে আনসার, দুইটা জিনিস ছিল, দুইটা জিনিস। এই তো তামান্না, ভেরি গুড, তামান্না অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে। এই যে নাইলন 66 যখন তৈরি হয়েছিল তখন কি আমাদের দুইটা জিনিস ছিল না, কোন দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে হুক CH2 4 কু, এটার নাম কি ছিল অ্যাডিপিক অ্যাসিড। আর সাথে কি যুক্ত হয়েছিল ভাইয়া, আমাদের হেক্সামেথিলিন ডাইএমিন, হেক্সামিথিলিন ডাইএমিন, হেক্সামিথিলিন ডাইএমিন, ঠিক আছে। এটা মিলে আমাদের তৈরি করছিল কি আলটিমেটলি নাইলন 66, আলটিমেটলি তৈরি করছিল আমাদের নাইলন 66। এই যে এটার নাম, এটার নামই হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, ঠিক আছে। তার মানে আনসার হচ্ছে সি, আনসার হচ্ছে সি, অ্যাডিপিক অ্যাসিড। তাহলে কি আমরা ভুল করবো, এই তো সবাই তো পারছি, তামান্না আক্তার, মারিয়া, আকিব, সুরাইয়া, সবাই পারছি, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সাবরিনাও পারছি, ভেরি গুড, ঠিক আছে। তো এই তো আমাদের হচ্ছে এটা হইলো। তারপর আমরা যাই পরের কোশ্চেনে, কোশ্চেন অ্যাকচুয়ালি পরের হচ্ছে ইয়াতে, এই যে আমরা পড়ছি না অলরেডি পিইটি হচ্ছে, পিইটির ব্যবহার কি আছে, পিইটির ব্যবহার হচ্ছে সোজা কথা পৃথিবীব্যাপী বহুল ব্যবহৃত একটা থার্মোপ্লাস্টিক। এমন কথা হচ্ছে ভাই, বহুল ব্যবহৃত কেন বলতেছি, কারণ হচ্ছে দেখেন এটা বারবার রিসাইক্লিং করা যায়, বারবার রিসাইক্লিং করা যায়। দেখেন, তার মানে এখন অবধি আমরা রিসাইক্লিং রিলেটেড কোনটা পড়ছি, এখন অবধি আমরা রিসাইক্লিং রিলেটেড একটাই পড়ছি, সেটা হচ্ছে কি পিএটি, পিইটি, ঠিক আছে, এটা হচ্ছে রিসাইক্লিং করা যায়, পুনর্ব্যবহার করা যায়, রিসাইক্লিং বা পুনর্ব্যবহার করা যায়,
রিসাইক্লিং বা পুনর্ব্যবহার করা যায়। পিইটি হচ্ছে রিসাইক্লিং বা হচ্ছে কি পুনর্ব্যবহার করা যায়, সেজন্য কি এটা পিভিতে ব্যবহৃত হচ্ছে, বহুল ব্যবহৃত হচ্ছে একটা প্লাস্টিক। ঠিক আছে, এই পলিইথিলিন টেরিথেলের শিল্পক্ষেত্রে ব্যবহার ভিত্তিক ড্যাক্ট্রন বা পিইটি নামে পরিচিত। ওই যে ড্যাক্ট্রনের কথা বললাম, ঠিক আছে, এই পলিইথিলিন টেরিথেলের থেকে কৃত্রিম সূত্র হচ্ছে ব্যবহার করা হয়, যেটাকে আমরা ড্যাক্ট্রন বলি। তারপর হচ্ছে কন্টেনার তৈরিতে ব্যবহৃত হয়, তেমন বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আমরা চলে যাই পরেতে। পিইটি প্লাস্টিকের ব্যবহার, ওই যে পিইটি প্লাস্টিক হচ্ছে কি স্বচ্ছ, হালকা, শক্ত ধরনের। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে পানির বোতল, ফলের জুস, ড্রিঙ্কসের বোতল তৈরিতে হচ্ছে পিইটি ব্যবহার করা হয়। ঠিক আছে, মাইক্রো ওভেনে খাদ্যবস্তু গরম করার উপযোগী ফুড ট্রে, খুবই খুবই ইম্পর্টেন্ট। মাইক্রো ওভেনে খাদ্যবস্তু গরম করার উপযোগী ফুড ট্রে, বারবার বলে দিতেছি, এই যে এখানে লিখে দিয়ে আসি। এটা রিসাইক্লিং করা যায়। তার ইম্পর্টেন্ট ব্যবহারগুলো হচ্ছে আমরা অলরেডি পড়ছি, সেটা হচ্ছে কি মেইনলি কৃত্রিম সুতা, কৃত্রিম সুতা, ঠিক আছে, কৃত্রিম সুতা তৈরিতে। তারপর হচ্ছে আরেকটা বললাম মাত্র, হচ্ছে সেটা হচ্ছে ওই যে মাইক্রো ওভেন, মাইক্রো ওভেন ট্রে, মাইক্রো ওভেন ট্রে, খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। মাইক্রোওভেন ট্রেতে আমাদের হচ্ছে এটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে বাকি হাবিজাবি জিনিসপত্র তেমন বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, কথা হচ্ছে এই যে পিইটি প্লাস্টিক বোতলকে মাঝে মধ্যে সংগ্রহ করে কি করা হয়, ওয়াশিং এবং রিমেল্টিং প্রক্রিয়া হচ্ছে পুনঃপ্রক্রিয়াজাত করে নতুন বোতল কার্পেট তৈরি করা হয়। কারণ কি, আমরা অলরেডি তো পড়ছি যে পিইটি প্লাস্টিকটা কি আমাদের হচ্ছে রিসাইক্লিং করা যায়, আমরা অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, ড্যাক্টন বা টেরিলিনের ব্যবহার। ড্যাক্টন বা টেরিলিন কৃত্রিম সুতাকে প্রাকৃতিক সুতা, সেটা হচ্ছে কিসের সাথে, কার্পাস তুলার সাথে 80:2 বা 80:20 বা 60:40 অনুপাতে মিশায় কাপড় তৈরি করা হয়, ড্যাক্টন বা টেরিলিন। ঠিক আছে, কথা হচ্ছে এভাবে প্রস্তুত করা সুতার কাপড় হচ্ছে 100% কার্পাস তুলার মতোই ব্যবহার করা যায়। ঠিক আছে, তার মানে টেরিলিনের ব্যবহার হচ্ছে মেইনলি কাপড়, কাপড় চোপড়। টেরিলিনের ব্যবহার হচ্ছে মেইনলি কাপড় চোপড়। ঠিক আছে, এখানে চিন্তা করার কিছু নেই, কাপড় চোপড়, এই যে সোয়েটার, মোজা, শার্টিং কাপড়, শাড়ি টাড়ি, এগুলো তৈরি করা হয়। এছাড়াও টেরিলিন থেকে কি প্লাস্টিক ফিল্ম আর রেকর্ডিং ট্যাপ তৈরি করা হয়। ওই যে আমরা একটু আগে দেখেন তো পরে আসছি, রেকর্ডিং ট্যাপ পলিয়েস্টার, পলিয়েস্টার মানে কি ড্যাক্রন টেরিলিন। ওকে, তো হোপফুলি আমরা কখনো আর ভুল করব না। আচ্ছা, ইনজেকশন সিরিঞ্জ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? না পারলে পিটনি হবে আজকে, বলেন। ভাই একটু আগে পরে আসছি, বলেন কি হবে, কি হবে উত্তর? তাড়াতাড়ি বলে ফেলি ভাইয়া, তাড়াতাড়ি বলে ফেলি। ভেরি গুড জান্নাতুল, ভেরি গুড, ভেরি গুড। এই তামান্না, তামান্না পারছে, জান্নাতুল পারে নাই। জান্নাতুল, আপনার যে ভেরি গুড বলছি, এটা কিন্তু দুষ্টামি করে বলছি। ঠিক আছে, ইনজেকশন সিরিঞ্জ, আর একটু চিন্তা করেন, একটু প্লাস্টিকের মতো জিনিস। ঠিক আছে, এটা কি ট্যাফলন হবে? সাবরিনা এই বলতেছে কেন, জান্নাতুল সাবরিনা আপনারা এই কেন বলতেছেন? ট্যাফলন কি ভাইয়া মনে আছে? ট্যাফলন হচ্ছে CF2 CF2, দেখেন তো ওই যে CF2, ডাবল বন্ড CF2। এটা দিয়ে আমরা কি তৈরি করব? এটা দিয়ে আমরা মেইনলি তৈরি করতেছি কি, এটা দিয়ে আমরা তৈরি করতেছি হচ্ছে ওই যে ননস্টিক, ননস্টিক আমরা তৈরি করতেছি। ঠিক আছে, আর পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে PVC, যেটা দিয়ে আমরা কি করতেছি, সিরিঞ্জ তৈরি করতেছি। তো এটা কেন ভুল করলাম? এটা তো ভুল করার কথা না, এটা তো ভুল করার কোনো কথা না। টেইলিন দিয়ে, টেইলিন দিয়ে আমরা কি তৈরি করতেছি, কাপড় তৈরি করতেছি। ঠিক আছে, আর পলিয়েস্টার দিয়ে কি তৈরি করতেছি, ওই যে কৃত্রিম সুতা, রেকর্ডিং ট্যাপ, কৃত্রিম সুতা, তারপর হচ্ছে রেকর্ডিং ট্যাপ। ঠিক আছে, এই জিনিসগুলা আমরা তৈরি করতেছি। ঠিক আছে, তার মানে এখন কথা হচ্ছে এই যে ইনজেকশনেবল প্লাস্টিক সিরিঞ্জ, সেটা আনসার কি হবে? এটা আনসার হবে হচ্ছে সি, পলিভিনাইল ক্লোরাইড। ওকে, ওকে সাবরিনা। হুম, আচ্ছা, আমরা কি আর ভুল করব? আমরা কি আর ভুল করব? কমেন্টে বলেন ভুল করবো কিনা। এই জিনিস কি আর ভুল করার পসিবিলিটি আছে? না, কোনো ধরনের আর মনে হয় পসিবিলিটি নাই। আনসার হচ্ছে PVC, পলিভিনাইল ক্লোরাইড। ওকে, আচ্ছা, তারপর চলে যাই। আচ্ছা, এখন বলেন রান্নার ফ্রাই প্যানে কোনটির কোটিং দেওয়া হয়? এটা না পারলে মাইর হবে, বলেন। রান্নার ফ্রাই প্যানে কোনটি ব্যবহার করা হয়? সাবরিনা জান্নাতুল বলছে না, আর ভুল করব না। ওকে, ঠিক আছে, মাফ করে দিলাম। এখন বলেন এটা, রান্নার ফ্রাই প্যানে কোনটির কোটিং দেওয়া হয়? সাবরিনা বলতেছে সি, আকিব বলতেছে সি, জান্নাতুল বলতেছে সি, তামান্না বলতেছে সি 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 সি। আচ্ছা, তার মানে সবাই যেহেতু বলছে, আমার কোনোভাবে এটা হচ্ছে কি করা যাবে না, যে এটা যদি ভুলও হয় আমার সঠিক হিসেবে নিতে হবে, কারণ কি মেজরিটি বলে দিছে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি ভুল না, এটা সঠিক উত্তর। রান্নার ফ্রাই প্যানে আমরা একটু আগে যে গত ইয়াতে পরে আসছি, রান্নার ফ্রাই প্যানে বা ননস্টিক আবরণীতে কি ট্যাফলন ব্যবহার করা হয়, তার মানে আনসার হচ্ছে সি। তো ভুল করার কোনো প্রয়োজন নাই। ওকে,
তারপর বলেন মাইলার নামক প্লাস্টিক ফিল্ম বা রেকর্ডিং ট্যাপ তৈরি হয় কোথা থেকে? বলে ফেলি, একটু আগে পরে আসছি। মাইলার, তাড়াতাড়ি বলে ফেলি। এই তো, ভেরি গুড, ভেরি গুড সাবরিনা, সুরাইয়া, আকিব, ভেরি গুড। তার মানে আবার বলতেছে সিসিসি, মানে কি বেশিরভাগই সিসি হয়ে যাচ্ছে না? তার মানে উত্তর হচ্ছে ড্যাক্রন। আমরা একটু আগে পড়ে আসছি না যে মাইলারটা অ্যাকচুয়ালি কই থেকে পাওয়া যায়? ড্যাক্রন থেকে পাওয়া যায়, ঠিক আছে? তো আনসার হচ্ছে কি সি, ড্যাক্রন। ওকে সাবরিনা, আকিব, সবাইকে থ্যাংক ইউ, ভেরি গুড, সবাই পারছি। ওকে, আনসার হচ্ছে সি। আচ্ছা, এখন থেকে ঠিক আছে, এই স্লাইড থেকে আমাদের লাস্ট স্লাইড পর্যন্ত মোটামুটি হচ্ছে 20-25টা যেই স্লাইডটা আছে, মনে রাখবেন এই জিনিস আপনারা সবাই কম বেশি পারেন, ঠিক আছে? কারণ কি কোর্স সেশনে আপনাদের এই জিনিস ভাইজা খাওয়ায় গোলায় হজম করা একদম পেটের ভিতর দিয়ে দিছে, ঠিক আছে? কথা হচ্ছে কোর্স রসায়নে কি ছিল? বোটানির সাথে রসায়ন, আমাদের জৈব যৌগে কি আছে? রসায়নের সাথে বায়োলজি, ঠিক আছে? এই জিনিসটা অ্যাড করে দিছে। তো এখানে কিন্তু কঠিন তেমন কিছুই নেই, সব জিনিস আপনাদের পড়া আছে। জাস্ট হচ্ছে ভাইয়া কি করবো, জিনিসগুলো ধরাই দিব যে কোথায় আমার কোন জিনিসটা করা লাগবে। ওকে, তো চলেন আমরা হচ্ছে পড়াশোনা শুরু করি। পলিমার অণুতে গ্লাইকোসাইড আর পেপটাইড বন্ধন, মনে রাখবেন এই যে গ্লাইকোসাইড বন্ড আর হচ্ছে আমাদের পেপটাইড বন্ড, ঠিক আছে? গ্লাইকো গ্লাইকোসাইড বন্ধন পাওয়া যায় মেইনলি হচ্ছে শর্করা জাতীয় অণুতে, ঠিক আছে? আর পেপটাইড বন্ধন পাওয়া যায় মেইনলি হচ্ছে আমাদের যে প্রোটিন, ঠিক আছে? প্রোটিন বা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? এইসব জায়গায় হচ্ছে আমাদের কি পাওয়া যায়? এই বন্ধনগুলা পাওয়া যায়। গ্লাইকোসাইড বন্ধন হচ্ছে শর্করাতে, আর পেপটাইড বন্ধন হচ্ছে পাওয়া যায় কি প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এসব জায়গায়। কথা হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস কি, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে পলিমার, পলিমার গুলাতে কি আছে? বন্ধন দিয়ে যুক্ত আছে, সেই বন্ধনগুলোর কথাই বলছে। কথা হচ্ছে দেখেন, প্রাকৃতিক পলিমার যারা হচ্ছে পলিস্যাকারাইড কারা আছে? 6 কার্বন পরমাণু যুক্ত গ্লুকোজ, 5 কার্বন পরমাণু যুক্ত কি আছে? পেন্টোজ সুগার, ঠিক আছে? পেন্টোজ সুগার আছে। এখন কথা হচ্ছে মনে রাখবেন 6 কার্বন যুক্ত কারা আছে, আমরা যদি একটু পড়ি। কারা আছে? গ্লুকোজ আছে, তারপর তার মানে সুন্দর, তার হচ্ছে একটা ভাই আছে, সেটা হচ্ছে কি, তার নাম হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে? তারপর হচ্ছে গ্যালাক্টোজ, ঠিক আছে? এরা হচ্ছে কি 6 কার্বন বিশিষ্ট। ভাইয়ারা সবসময় মনে রাখবো এরা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ঠিক আছে? আচ্ছা, কথা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট কারা আছে? 5 কার্বন বিশিষ্ট ওই যে আমাদের রাইবোস, ঠিক আছে? তারপর হচ্ছে ডিঅক্সিরাইবোস, ডিঅক্সিরাইবোস, তারপর হচ্ছে জাইলোস, ঠিক আছে? রাইবোস, তারপর হচ্ছে জাইলোস, ঠিক আছে? এরকম অনেকগুলো হচ্ছে 5 কার্বন বিশিষ্ট আছে। জাস্ট এটা নর্মালি আমরা মনে রাখবো, ঠিক আছে? কথা হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে কয়টা স্টেরিও সমাণু সম্ভব মনে রাখবো? 2 টু দি পাওয়ার 4 বা 16টা স্টেরিও সমাণু সম্ভব। আর পেন্টোজ সুগারের ক্ষেত্রে সম্ভব কি 2 কিউব। মানে সোজা কথা হচ্ছে যতগুলা কার্বন থাকবে 2 টু দি পাওয়ার n - 2 সংখ্যক, ঠিক আছে? এই n এর পরিচয়টা কি? n ইকুয়াল হচ্ছে কার্বন সংখ্যা, ঠিক আছে? কার্বন সংখ্যা। তার মানে যদি গ্লুকোজের ক্ষেত্রে বলে, গ্লুকোজের ক্ষেত্রে কি হবে? 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে? হ্যাঁ, আপনারা অনেকে বলছেন ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, হ্যাঁ ঠিক আছে। তো এই n ইকুয়াল হচ্ছে কার্বন সংখ্যা 2 টু দি পাওয়ার n - 2, এটা হচ্ছে আমাদের সমাণু সংখ্যা। তার মানে পেন্টোজের ক্ষেত্রে হবে হচ্ছে 2 কিউব, 8টা সমাণু সম্ভব। ওকে, তার মানে আমি যদি র্যান্ডমলি আপনাকে একটা কোশ্চেন করি যে ভাই বলুন তো, আহ রাইবোস এটার সমাণু সংখ্যা কয়টা? রাইবোজের সমাণু সংখ্যা কয়টা একটু আমাকে বলেন তো। রাইবোজের সমাণু কয়টা আমাকে একটু কোশ্চেন উত্তর দেন। রাইবোজের সমাণু সংখ্যা কয়টা? তাড়াতাড়ি, 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 তাড়াতাড়ি। ভেরি গুড আকিব, সেটা হচ্ছে 8টা। কেন 8টা? কারণ কি ভাইয়া, কার্বন সংখ্যা কয়টা আছে? 5টা আছে। তো কি হবে রাইবোজের ক্ষেত্রে? 2 টু দি পাওয়ার 5 - 3, সরি 5 - 2, টুক 5 - 2, 2 কিউব, তার মানে কয়টা হবে? 8টা হবে, ঠিক আছে? তার মানে রাইবোজের সমান সংখ্যা কয়টা? 8টা। ওকে, জান্নাতুল উনিও পারছে, ভেরি গুড। ওকে, আমরা সামনের দিকে চলে যাই। গ্লাইকোসাইড বন্ধনটা আসলে কি, যে নরমালি কি হয়, দুইটা কার্বনের মধ্যে হচ্ছে ওএইচ মূলক থেকে, দুইটা ওএইচ মূলক থেকে একটা হচ্ছে পানি অপসারণের মাধ্যমে সিওসি যে বন্ধনটা সৃষ্টি হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্লাইকোসাইড বন্ধন, ঠিক আছে? তার মানে এই যে আমরা গ্লাইকোসাইডের বন্ধন দেখছি, এই বন্ধনটা অ্যাকচুয়ালি কি, এটা বন্ধনটা হচ্ছে সিওসি বন্ধন, সিওসি বন্ধন, সিওসি বন্ধন। আর পেপটাইড বন্ধনটা কি? পেপটাইড বন্ধন হচ্ছে
সিও এনএইচ বন্ধন, আমরা একটু পরে দেখবো সিও এনএইচ বন্ধন। সিওসি হচ্ছে গ্লাইকোসাইড বন্ধন, আর সিও এনএইচ হচ্ছে আমাদের কি পেপটাইড বন্ধন। এই যে সিওসি বন্ধন গ্লাইকোসাইডিক বন্ধন, একটি গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা ডাইস্যাকারাইড সৃষ্টি হয়, ঠিক আছে। এরকম ডাইস্যাকারাইড কি আছে, C12H22O11, ঠিক আছে। এই এটার নাম কি, এটার নাম হচ্ছে চিনি বা সুক্রোজ। চিনি বা সুক্রোজ একটা হচ্ছে কি ডাইস্যাকারাইড। এগুলো আমরা একদম কোষাসনে গিলে খাই ফেলছি, ঠিক আছে। গ্লাইকোসাইড বন্ধন দুই প্রকার, একটা হচ্ছে কি আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, আর একটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন দুই প্রকার, একটা হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, আর একটা হচ্ছে কি বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। আচ্ছা, এখন আসি সেলুলোজ, ঠিক আছে। সেলুলোজকে এটা হচ্ছে একটা বৃহৎ পলিমার। মনে রাখবেন পৃথিবীতে জৈব রাসায়নিক যৌগে সেলুলোজের পরিমাণ সর্বাধিক, ঠিক আছে। কেন সর্বাধিক, কেন সর্বাধিক আমরা কি জানি সেটা, কারণ হচ্ছে এই সেলুলোজ দিয়ে হচ্ছে কি আমাদের যত ধরনের উদ্ভিদের গাঠনিক উপাদান আছে সবগুলোর মধ্যে কি আছে, সেলুলোজ আছে। কথা হচ্ছে এই যে উদ্ভিদের 50%, মাত্র বললাম যেটা, উদ্ভিদের 50% অধিক হলো সেলুলোজ, কটন হলো 90% সেলুলোজ, ঠিক আছে। তার মানে কটনের 90% কি সেলুলোজ দিয়ে তৈরি। এই যে সেলুলোজের গঠন সরল শিকল পলিমার, এতে প্রায় কি থাকে, 300টা বিটা ডি গ্লুকোজ অণু থাকে, ঠিক আছে, বিটা গ্লাইকোসাইডিক বন্ধনে আবদ্ধ, ঠিক আছে। অর্থাৎ তার মানে আমি যদি একদম ক্লিয়ারলি বলতে চাই, সেলুলোজের মধ্যে কি থাকে, বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। বিটা গ্লাইকোসাইডিক বন্ধন সেলুলোজে থাকে হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। তারপর আমরা যখন স্টার্চ পড়তে যাবো না, স্টার্চ আমি এখনই বলে দিই, এই স্টার্চের মধ্যে আমরা পাবো হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, কেউ যেন ভুল না করি, ঠিক আছে। স্টার্চের মধ্যে থাকে হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, আর সেলুলোজের মধ্যে থাকে কি বিটা গ্লাইকোসাইডিক বন্ধন, এটা যেন আমরা কখনোই ভুল না করি। এই সেলুলোজকে আমরা কি করি, যখন হচ্ছে ভাঙতে চাই, ভাঙার জন্য আমার কি দরকার, একটা সেলুলোজ নামক এনজাইম দরকার। এই সেলুলোজ এনজাইম কোথায় থাকে না, মানুষের দেহে থাকে না, কারণ কি মানুষ তো ঘাস খেয়ে হজম করতে পারে না, সেজন্য থাকে না, ঠিক আছে। থাকে কোথায়, গরু ছাগল ভেড়ার হচ্ছে অন্ত্রের মধ্যে সেলুলোজ এনজাইম থাকে, সে সুন্দর ঘাস খেয়ে হজম করে ফেলতে পারবে। ওকে, সমস্যা নাই। আচ্ছা, এখন আসি স্টার্চের ক্ষেত্রে। স্টার্চ হচ্ছে কি দেহের শক্তি যোগানকারী। স্টার্চ উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য, ঠিক আছে, মানে হচ্ছে মেইনলি প্রাণীর ক্ষেত্রে থাকে। উদ্ভিদ কোষে স্টার্চ হচ্ছে অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন, এটার মিশ্র পলিমার হিসেবে থাকে। কথা হচ্ছে এই স্টার্চ যখন হচ্ছে কি হবে, আয়োডিন দ্বারা শোষিত হবে, সেটা হচ্ছে নীল বর্ণ ধারণ করে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে দেখেন এই যে অ্যামাইলোজ, ঠিক আছে, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, এই স্টার্চটা হচ্ছে দুইটা জিনিস থেকে তৈরি, একটা হচ্ছে অ্যামাইলোজ আর এটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন, কথা হচ্ছে এই যে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন আছে না, সরি এটা হচ্ছে পেকটিন। এই যে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন আছে, মনে রাখবেন অ্যামাইলোজটা হচ্ছে কি হয়, সেটা হচ্ছে গরম পানিতে দ্রবীভূত হয়, এবং এটা হচ্ছে তেমন বেশি শাখান্বিত না, তেমন বেশি শাখান্বিত না, শাখান্বিত নয়। এটা কি শাখান্বিত, অ্যামাইলোপেকটিন হচ্ছে শাখান্বিত, ঠিক আছে, এই দুটো জিনিস ভুল করবো না, শাখান্বিত নয়। অ্যামাইলোপেকটিন হচ্ছে মোটামুটি শাখান্বিত, ঠিক আছে, প্রায় 10 টার মতো গ্লুকোজ অণুকে একসাথে ধরে রাখে, ঠিক আছে। কথা হচ্ছে স্টার্চের মধ্যে কি থাকে, এই যে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, দেখেন আমরা একটু আগে পরে আসছি, স্টার্চের মধ্যে থাকে আলফা গ্লাইকোসাইডিক, সেলুলোজে থাকে কি বিটা সাইক্লোজিক। আর অ্যামাইলেজকে সুন্দর করে পরিপাক করার জন্য আমাদের কি এনজাইম থাকে, অ্যামাইলেজ এনজাইম থাকে। কথা হচ্ছে তাহলে কি সেলুলোজ আমরা পরিপাক করতে পারি না, পারি না, পরিপাক হয় না, পরিপাক হয় না। এটা হচ্ছে সুন্দর করে কি হয়, পরিপাক হয়, পরিপাক হয়, ঠিক আছে। তো আমরা যেন ভুল না করি, ঠিক আছে, এই দুটো জিনিস ভুল করবো না। এই যে তারপর হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে। গ্লাইকোজেন হচ্ছে কি, দেখেন স্টার্চের মধ্যে দেখেন কার্বন 1 কার্বন 6 এর মধ্যে ক্রস লিঙ্কেজ ঘটে, কার্বন 1 আর কার্বন 6, ঠিক আছে। এই যে আলফা গ্লাইকোসাইডিক বন্ধনটা আছে, এটা কি কার্বন 1 প্লাস হচ্ছে কার্বন 6 এর মধ্যে বন্ধন ঘটে। কিন্তু এই কার্বন 1 কার্বন 6 বাদও এই স্টার্চের মধ্যে দেখতে আরেকটা জিনিস আছে, সেটা কি আমাদের হচ্ছে একটু পরে দেখবো গ্লাইকোজেন, ঠিক আছে। এই গ্লাইকোজেনের মধ্যেও কি থাকে, আলফা বন্ধন থাকে, ঠিক আছে, আলফা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। কথা হচ্ছে কিন্তু এই আলফা গ্লাইকোসাইডিক বন্ধনটা কিরকম, তার আলফা গ্লাইকোসাইডিক বন্ধনটা হচ্ছে কার্বন 1 আর হচ্ছে কার্বন 4 এর মধ্যে, ঠিক আছে, কার্বন 1 আর কার্বন 4 এর মধ্যে। এই যে গ্লাইকোজেনের মধ্যে হচ্ছে সঞ্চিত, গ্লাইকোজেন হচ্ছে প্রাণীর খাদ্যের প্রয়োজনে ব্যবহৃত সঞ্চিত খাদ্য হিসেবে লিভারে এবং মাংসপেশিতে জমা থাকে, দুইটা জায়গায়, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে মাংসপেশিতে জমা থাকে। 1,000 থেকে 50,000 গ্লুকোজ অণু কার্বন 1 কার্বন 4 আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা হচ্ছে আবদ্ধ থাকে, কিন্তু স্টার্চের চেয়েও বেশি শাখান্বিত অবস্থায় থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের এরকম। আর কথা হচ্ছে এই যে গ্লাইকোজেনটা দেখেছি, এখানে কি কার্বন 1 প্লাস কার্বন 4 থাকতেছে না, মাঝে মধ্যে কি হয় এখানে কার্বন 1 কার্বন 6 বন্ধনও থাকে, ঠিক আছে। সো মনে রাখবেন এই যে এখানে থাকার কথা, এই যে
গ্লুকোজ অণু কার্বন কার্বন হতে আলফা গ্লাইকোসিড বন্ধনটা আবদ্ধ থাকে, কিন্তু স্টার্চের চেয়ে বেশি শাখান্বিত অবস্থায় প্রতি 8 থেকে 12টি গ্লুকোজ অণু পলিমার শিকলের সাথে প্রান্তীয় C1C4 এর সাথে ক্রস লিঙ্কেজ করে। ঠিক আছে, তার মানে হচ্ছে সোজা কথা, স্টার্চ আর গ্লাইকোজেনের মধ্যে বেসিক পার্থক্য কি? স্টার্চ হচ্ছে C1C6 দুইটাই আছে, আর গ্লাইকোজেনের মধ্যে C1C4 C1C6 চারটা আছে। ঠিক আছে, ভুল করবো না। এই যে এই জিনিস আমরা অলরেডি পড়ছি, গাঢ় নীল বর্ণ ধারণ করে। ঠিক আছে, তেমন ইম্পর্টেন্ট কিছুই না। আচ্ছা, স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য কি? স্টার্চ হলো হচ্ছে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের মিশ্রণ। অ্যামাইলোজটা 20% থাকে, অ্যামাইলোপেকটিনটা থাকে হচ্ছে 80%। আর অ্যামাইলোজ হচ্ছে আলফা ডি গ্লুকোজের পাশাপাশি C1C4 আলফা গ্লাইকোসিডিক বন্ধন দ্বারা হচ্ছে আবদ্ধ থাকে। ওকে, কথা হচ্ছে এই যে আমরা দেখলাম, আর সেলুলোজের মধ্যে থাকে কি? বিটা ডি গ্লুকোজ C1C4 বন্ধন দিয়ে হচ্ছে আবদ্ধ থাকে। ওকে, তো এই জিনিসটা আমরা খুবই ভালো করে মাথায় রাখবো। আচ্ছা, একটা জিনিস আমরা হচ্ছে আহ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আকিব হচ্ছে একটা কথা বলছেন। ঠিক আছে, এই জিনিসটা আমিও চিন্তা করতেছিলাম। ঠিক আছে, এটা তো আমি একটু উল্টা লিখছি। ঠিক আছে, এই যে যেটা আমরা C1C4 পড়ছি, এটা গ্লাইকোজেনের ক্ষেত্রে একটা জিনিস করেছে, এটা অ্যাকচুয়ালি স্টার্চের ক্ষেত্রে হবে। এটা অ্যাকচুয়ালি স্টার্চের ক্ষেত্রে, ভাই একটু ভুল করে ফেলছি। এটা হবে ওই স্টার্চের ক্ষেত্রে C1C6 প্লাস হচ্ছে C1 প্লাস C4। ঠিক আছে, এটা হবে স্টার্চের ক্ষেত্রে, এখানে ক্লিয়ারলি বলা নাই। ঠিক আছে, এটা আমি একটু মানে স্লিপ অফ টাং হয়ে গেছে, তো মনে রাখবো। এই যে স্টার্চের ক্ষেত্রে কি, আলফা ডি গ্লুকোজের পাশাপাশি কি হবে? C1C4 এর মধ্যে আলফা গ্লাইকোসিডিক বন্ধন থাকে, পাশাপাশি হচ্ছে কি অ্যামাইলোপেকটিন কি আলফা ডি এর মধ্যে C1C4 বন্ধন, পাশাপাশি কি C1 এবং C6 এর মধ্যে বন্ধন থাকে। তার মানে হচ্ছে গ্লাইকোজেনের যে বন্ধনটা থাকতেছে সেটা হচ্ছে শুধুমাত্র C1C4, আর স্টার্চের মধ্যে হচ্ছে 1416। ঠিক আছে, দুইটাই থাকতেছে স্টার্চের মধ্যে, 1416 দুইটাই থাকতেছে। ওকে আকিব, এখন ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন হচ্ছে চলে যাই আচ্ছা এটাতে। ঠিক আছে, স্টার্চ হচ্ছে কোন কাজে ইউজ করা হয়? স্টার্চ হচ্ছে আমাদের অদানাদার গুঁড়া রূপে শস্য দানা উদ্ভিদ কোষে থাকে, সেলুলোজ হচ্ছে তন্তুময় উপাদান রূপে। ঠিক আছে, তন্তুময় উপাদান রূপে উদ্ভিদের দেহ কাঠামো তৈরি করে। ওকে, ওকে, হুম। এখন স্টার্চের হচ্ছে আমাদের ব্যবহার, স্টার্চ হচ্ছে অ্যামাইলোজ গুঁড়া পানিতে দ্রবণীয়, তেমন বেশি ইম্পর্টেন্ট না। দেখেন অ্যামাইলোজটা কি বলছি, সেটা হচ্ছে শাখান্বিত নয়। দেখেন আগে পড়ে আসছি না আমরা, শাখান্বিত নয়। যেহেতু শাখান্বিত নয়, তাকে কি ইজিলি পানিতে দ্রবীভূত করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে দ্রবণীয় নয়, কারণ সেটা হচ্ছে শাখান্বিত। ওকে, তো আমরা হচ্ছে কখনোই ভুল করবো না। স্টার্চ প্রধান খাদ্য। বৃহত্তম স্টার্চ কণিকা কোনটা? বৃহত্তম স্টার্চ কণিকা কোনটা বলেন তো, একটু বলে। বৃহত্তম স্টার্চ কণিকা, দেখি কমেন্টে পারেন কিনা। কেমন পড়া হয়েছে? কোর্সাশন বলেন, বৃহত্তম স্টার্চ কণিকা কোনটা? তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে কে পারেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে ফেলেন। ওকে, আলু। আকিব, আলু আলু। ঠিক আছে, ভেরি গুড ভাইয়া। বৃহত্তম স্টার্চ কণিকা হচ্ছে আলু বা পটেটো। ঠিক আছে, আর ক্ষুদ্রতম কোনটা মনে আছে? ক্ষুদ্রতম হচ্ছে চাল। ঠিক আছে, ক্ষুদ্রতম হচ্ছে চাল। এই জিনিসগুলো আমরা ভুল করবো না। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের আগে পড়া। বৃহত্তম স্টার্চ কণিকা হচ্ছে আলু, আর ক্ষুদ্রতম স্টার্চ কণিকা হচ্ছে কি স্মল ধান। ঠিক আছে, স্মল হচ্ছে ধান, হ্যাঁ স্মল ধান না, অ্যাকচুয়ালি ধানটাই হচ্ছে কি ক্ষুদ্রতম। ওকে, তো আমরা হচ্ছে ভুল করবো না। সেলুলোজ হচ্ছে মানুষের খাদ্য নয়, সেটা আমরা খুব ভালো আগে পড়ছি যে সেলুলোজ এনজাইম থাকে না। ঠিক আছে, আর এখানে তেমন ইম্পর্টেন্ট তেমন কিছুই নাই। ওকে, আচ্ছা, ওই যে আমরা পড়ছি না একটু আগে, স্টার্চ নীল বর্ণ ধারণ করে। দেখেন স্টার্চ আয়োডিন বর্ণে গাঢ় নীল বর্ণ ধারণ করবে, কিন্তু সেলুলোজ করবে না, কোনো বর্ণ সৃষ্টি করে না। খুবই খুবই ইম্পর্টেন্ট, স্টার্চ আয়োডিন বর্ণ ধারণ করলে সেলুলোজ সেটা করে না। ওকে, আচ্ছা, একটা প্রশ্ন আসছিল, দেখেন তো উত্তর কি হবে? গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কত বলে ফেলি। ওকে সাবরিনা, হ্যাঁ আলু ধান। ঠিক আছে, গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কয়টা? একদম বাচ্চা কালের প্রশ্ন। কি হবে আনসার? আমি বলে দিই, 6, B6। ঠিক আছে, আনসার হচ্ছে বি। জান্নাতুল আকিব, ভেরি গুড, সেটা হচ্ছে আনসার হচ্ছে 6। নূরজাহান, সাবরিনা, তামান্না, তাসপিয়া, আকিব, ভেরি গুড। ঠিক আছে, সবাই পারছে, আনসার হচ্ছে 6। আচ্ছা, দেখেন কি ছোট্ট একটা স্লাইড রাখছি। কি কারণে? এই যে যেমন বলা আছে, স্টার্চ কোথায় থাকে? আলু, গম, চাউল হচ্ছে কি আলফা ডি গ্লুকোজের পরিমাণ, সেলুলোজ যেমন কাঠ ঘাস হচ্ছে কি বিটা ডি গ্লুকোজের পরিমাণ। তার মানে কি এগুলো আমরা ভুল করব? কখনো কি ভুল করব না? এটা আমরা কখনোই ভুল করবো না। মানে সোজা কথা হচ্ছে স্টার্চ, স্টার্চ মানে আমার মাথায় কি আসবে? স্টার্চ মানে আসবে হচ্ছে আলফা ডি, আর সেলুলোজ মানে আমার মাথায় আসবে কি বিটা ডি।
ঠিক আছে, সেলুলোজ মানে আমার মাথায় আসবে বিটা ডি, ভুল করবো না আমরা। ঠিক আছে, স্টার্চ মানে আলফা ডি, সেলুলোজ মানে কি বিটা ডি। ওকে, কখনোই ভুল করবো না। ওকে, তারপর এখানে হচ্ছে কিছু হাবিজাবি অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে সংকেত দেওয়া আছে, তেমন বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, জাস্ট যেগুলো জানতে পারেন যদি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গুলা। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এখানে যেগুলো ইম্পর্টেন্ট দেখেন, সিরিন কখন হবে যখন ওএইচ মূলক যুক্ত থাকবে, সিস্টিন কখন হবে যখন অ্যাসিড মূলক যুক্ত থাকবে, থ্রিওনিন কখন হবে যখন হচ্ছে মিথাইল মূলক যুক্ত থাকবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, তেমন ইম্পর্টেন্ট আর তেমন কিছুই নেই। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে এই তিনটা মনে রাখবো, যখন সিরিন হয় ওএইচ, সিস্টিন হলে কি আমাদের হচ্ছে ক্রিওনিন, সরি সিস্টিন হলে এসএইচ, আর থ্রিওনিন হলে মিথাইল মূলক। ঠিক আছে, আমরা ভুল করব না। আচ্ছা, এখানে হচ্ছে হিস্টিডিন, লাইসিন, আর্জিনিন। ঠিক আছে, এই হিস্টিডিন, লাইসিন, আর্জিনিন এগুলো হচ্ছে কি নরমালি হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিডের গাঠনিক সংকেত, এগুলো দেওয়া আছে, না জানলে হবে। কথা হচ্ছে জুইটার আয়ন কি, সোজা কথা একই স্থানে বাঘ মহিষ। ঠিক আছে, কথা হচ্ছে আমরা সারা জীবন পড়ছি কি বাঘে মহিষে এক ঘাটে পানি খায় না, কিন্তু হচ্ছে দুইটা লাইনে একই স্থানে বাঘ মহিষ থাকে। তার মানে কি একই স্থানে কি থাকবে, পজিটিভ প্রান্ত থাকবে, পজিটিভ চার্জ থাকে, সাথে কি থাকবে নেগেটিভ চার্জ থাকবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে জুইটার আয়ন। দেখেন প্রাণী কোষের জলীয় কোষ তাহলে অ্যামাইনো অ্যাসিড কি হয়, সিওএইচ মূলক থেকে একটা H+ আয়নে আসে, তারপর NH2 থেকে একটা ধনাত্মক আয়ন সৃষ্টি হয়। ঠিক আছে, সোজা কথা হচ্ছে দুই প্রান্তে এই যে ধনাত্মক অ্যামাইনো অ্যাসিডের কি হয়, ধনাত্মক ঋণাত্মক প্রান্ত তৈরি হইতেছে, সেজন্য তাকে জুইটার আয়ন বলা হয়। অর্থাৎ জুইটার আয়নকে, এই জুইটার আয়নটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যামাইনো অ্যাসিডটা, অ্যামাইনো অ্যাসিডে কি হয় আমাদের জুইটার আয়ন আছে। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডে জুইটার আয়ন আছে। ওকে, তো আমরা হচ্ছে এটা ভুল করব না। পেপটাইড বন্ধন আমরা আগেই পড়ে ফেলছি, ওই যে একটু আগে। ঠিক আছে, NH2CH এখানে ক্ষেত্রে পানি অপসারিত হয়, সুন্দর করে কি করে অ্যামাইড বন্ধন তৈরি করে, আমরা একটু আগে পড়ে আসছি। এটা হচ্ছে আমাদের পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন কোথায় থাকে সেটাও পড়ছি, প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমাদের পেপটাইড বন্ধন থাকতেছে। ওকে, তো আমরা হচ্ছে ভুল করব না। চলে যাই পরের ক্ষেত্রে। সোজা কথা তিনটি অ্যামাইনো অ্যাসিড দুইটি পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়, এটা খুবই সিম্পল হিসাব, যে ট্রাইপেপটাইড তৈরি করবে, চারটি অ্যামাইনো অ্যাসিড তিনটা পেপটাইড দিয়ে হচ্ছে চারটা পেপটাইড গঠিত করবে। ঠিক আছে, তেমন ইম্পর্টেন্ট কিছুই না। ঠিক আছে, যখন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 50টা হয়ে যাবে, ঠিক আছে 50 বা তার বেশি, যখন অ্যামাইনো অ্যাসিড হবে তখন সেটাকে আমরা বলে ফেলবো প্রোটিন। যখন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 50 বা তার বেশি হয়ে যাবে তখন সেটাকে আমরা বলে ফেলবো কি প্রোটিন। ওকে, তো এই যে এখানে বলা আছে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 50টি বা তার বেশি হয়ে গেলে তখন সেটাকে আমরা বলে ফেলবো হচ্ছে প্রোটিন। প্রোটিন হলো পলিপেপটাইড যৌগ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ। ইনসুলিন একটা পলিমারের মধ্যে 17 ধরনের অ্যামাইনো অ্যাসিডের 51টা অ্যামাইনো অ্যাসিড অণু 50টা পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত আছে। ঠিক আছে, কথা হচ্ছে ইনসুলিন অণুতে কি 17 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, 51টা অ্যামাইনো অ্যাসিড আছে, 50টা পেপটাইড বন্ধন আছে। পরীক্ষা আসার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে কি একটা ইনসুলিন অণুতে কয় ধরনের আমাদের অ্যামাইনো অ্যাসিড আছে, 17 ধরনের। কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে, 51টা অ্যামাইনো অ্যাসিড আছে, কয়টা বন্ধন দিয়ে তৈরি, 50টা বন্ধন দিয়ে তৈরি। ওকে, আমরা ভুল করব না। আর এটা হচ্ছে প্রোটিন গুলো হচ্ছে জুইটার হিসেবে কাজ করে, সব প্রোটিন হচ্ছে কি আলোক সক্রিয়, কখনোই ভুল করব না আমরা। ওকে, আচ্ছা এখন হচ্ছে গঠনগুলো কিরকম, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি হচ্ছে কি, সোজা কথা হচ্ছে প্রোটিন শিকল যদি হচ্ছে সরাসরি একদম খুবই সিম্পলি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। ঠিক আছে, আর 2 ডিগ্রি হচ্ছে কোথায় কোথায় থাকবে দেখেন, সুন্দর করে দেওয়া আছে। এই যে এটি হলো পেপটাইড বন্ধনের মূলক, আর NH মূলকের মধ্যে হাইড্রোজেন বন্ধনযুক্ত আলফা হেলিক্স গঠন। ঠিক আছে, কথা হচ্ছে কোথায় কোথায় থাকবে, মাংসপেশি, টেন্ডন, ধমনী, তন্তুময় ফাইব্রাস প্রোটিনের গঠন হচ্ছে এরকম। তার মানে আমাদের বডিতে কি আছে, 2 ডিগ্রি অ্যামাইনো অ্যাসিড আছে। ওকে, আর টারশিয়ারি গঠন যেটা সেটা হচ্ছে ত্রিমাত্রিক ভাবে প্রোটিন শিকলের অবস্থান হচ্ছে ধারণ করা দেয়। এমন কথা হচ্ছে এই যে শিকলটাতে তখন কি থাকে, হাইড্রোজেন বন্ধন, পোলার বন্ধন সবকিছু হচ্ছে এখানে কি যুক্ত থাকে। ওকে, কথা হচ্ছে টারশিয়ারি প্রোটিন ভাগ কোথায় থাকে, দেখেন এই যে ডিমের সাদা অংশে অ্যালবুমিন। এখন এখানে ডিম বলে তো ভুলটা করলো, এখন তো আমার ডিম পড়াইতে হবে। ঠিক আছে, কথা হচ্ছে ডিম, ডিমের মধ্যে দুইটা থাকে, একটা হচ্ছে কুসুম, একটা থাকে কুসুম, একটা থাকে কি সাদা অংশ। ঠিক আছে, একটা থাকে কুসুম, একটা থাকে সাদা অংশ। সাদা অংশের মধ্যে থাকে কি অ্যালবুমিন, অ্যালবিউমিন। ঠিক আছে, আর কুসুমের মধ্যে থাকবে কি আমাদের গ্লোবিউলিন। এই জিনিস আমাদের পড়ার কথা। সাদা অংশে থাকে হচ্ছে অ্যালবিউমিন, আর কুসুমের মধ্যে থাকে হচ্ছে গ্লোবিউলিন। দেখেন এই যে ডিমের সাদা অংশের মধ্যে অ্যালবিউমিন, তারপর রক্তের আরবিসির হচ্ছে হিমোগ্লোবিন, অস্থির উপরে হচ্ছে মায়োগ্লোবিন, দুধের কেসিন, এনজাইম সমূহকে টারশিয়ারি প্রোটিন। তার মানে খুবই সিম্পলি যদি বলি, দেখেন ইম্পর্টেন্ট যে প্রোটিন গুলো আছে, অ্যালবুমিন, তারপর হচ্ছে হিমোগ্লোবিন, তারপর হচ্ছে আমাদের মায়োগ্লোবিন, তারপর হচ্ছে এরকম গ্লোবিন টাইপ যে জিনিসপত্র বা বুমিন টাইপ যে জিনিসপত্রগুলো আছে, কেসিন, এনজাইম, এগুলো কি টারশিয়ারি প্রোটিন। এই যে দেখেন মাংসপেশি, টেন্ডন, ধমনী, সিম্বল হিসাব
মাংসপেশি আছে, মাংসপেশি কি দিয়ে যুক্ত থাকবে অস্থির সাথে? টেন্ডন দিয়ে যুক্ত থাকবে। সেখানে সাপ্লাই দিবে কে? ধমনী। সিম্পল হিসাব, চিন্তা করেন যে মাংসপেশি আছে, মাংসপেশি কি দিয়ে? এই যে আমি যদি একটা সিম্পল চিন্তা করি যে ধরেন একটা অস্থি, এটা হচ্ছে একটা অস্থি, ঠিক আছে, এখানে উপরের দিকে কি আছে? আমাদের মাংসপেশি আছে, ঠিক আছে। সেটা কি দিয়ে যুক্ত আছে? এটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে টেন্ডন দিয়ে যুক্ত আছে, ঠিক আছে, টেন্ডন দিয়ে যুক্ত আছে। এখন এই টেন্ডনের মধ্যে আবার রক্তের সাপ্লাই দিবে কে? এখানে সুন্দর করে সুই করে কি একটা ভিতর থেকে রক্তের সাপ্লাই এসে পড়বে। তার মানে সোজা কথা, এখন দেখি টোটাল যে জিনিসটা, এই যে আমাদের ধমনী, ভাইয়া কিন্তু একদম আইকা দেখাই দিছি, ধমনী, মাংসপেশি, টেন্ডন, ঠিক আছে। এগুলোর মধ্যে কি থাকবে? এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে 2 ডিগ্রি, ঠিক আছে, 2 ডিগ্রি বা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন থাকবে। আর আমাদের হচ্ছে বাকি যে ইম্পর্টেন্ট গুলো আছে, ডিমের সাদা অংশের অ্যালবুমিন, রক্তের আরবিসি হিমোগ্লোবিন, অস্থির মায়োগ্লোবিন, দুধের ক্যাসিন এনজাইম, এগুলোতে কি থাকবে? টারশিয়ারি প্রোটিন থাকবে, ঠিক আছে। তো এটা আমরা কখনোই ভুল করবো না। প্রোটিনের স্বভাবচ্যুতি, প্রোটিন কখন স্বভাবচ্যুতি করে? যখন টারশিয়ারি বা হচ্ছে গ্লোবুলার প্রোটিন পানিতে হচ্ছে কলেট তৈরি করে, ঠিক আছে। তো তখন হচ্ছে তার স্বভাবচ্যুতি হয়। কথা হচ্ছে স্বভাবটা কি ধরনের হচ্ছে চেঞ্জ হয়? সোজা কথা হচ্ছে যখন প্রোটিনকে আপনি আস্তে আস্তে তাপ দিতে থাকবেন, তাপ দিতে থাকবেন, সেটা কি হবে? জমাটবদ্ধ হয়ে কি করবে? সেটা হচ্ছে তন্তুময় হচ্ছে এটা প্রাইমারি প্রোটিনে পরিণত হবে। কথা হচ্ছে অর্থাৎ আপনি যদি 3 ডিগ্রি প্রোটিনকে 3 ডিগ্রি প্রোটিনকে আপনি যদি তাপ দেন, ঠিক আছে, সেটা 1 ডিগ্রি প্রোটিনে পরিণত হবে। 3 ডিগ্রি প্রোটিনকে আপনি তাপ দিলে 1 ডিগ্রি প্রোটিনে পরিণত হবে। সরাসরি দেখেন না যে আপনি যদি ডিমকে সরাসরি পানির মধ্যে ছেড়ে দেন কিরকম হচ্ছে, বা মানে কিরকম গুলগুলা বুদবুদ তৈরি হয়, ওইরকম টাইপ, ঠিক আছে, প্রোটিনের স্বভাবচ্যুতি হয়ে যায়, ঠিক আছে। তো এই অংশটা কিন্তু কুসুমটা অ্যাকচুয়ালি না, কুসুমটা কিন্তু ঠিকই সিদ্ধ হয়। সাদা অংশটা অ্যালবুমিন, অ্যালবুমিনের মধ্যে কি থাকে? 3 ডিগ্রি থাকে না, সেটা কিসে পরিণত হয়ে যায়? তার শিকল টিকল সবকিছু ভাঙা 1 ডিগ্রিতে পরিণত হয়ে যায়। এই যে ডিমের অ্যালবুমিন তাপের প্রভাবে টারশিয়ারি ত্রিমাত্রিক গঠন হারিয়ে সরলরেখিক প্রাইমারি প্রোটিনে পরিণত হয়। ফলে এটি কি হয়? জমাট বাঁধে এবং শক্ত অদ্রবণীয় হয়। ওকে, তো আমরা ভুল করব না। আর সবচেয়ে কঠিন রূপ হচ্ছে, প্রোটিনের সবচেয়ে জটিল রূপ হচ্ছে কত? 4 ডিগ্রি গঠন, ঠিক আছে। এই ধরনের প্রোটিনে কি থাকে? এই ধরনের প্রোটিন হচ্ছে মোটামুটি সব ধরনের হচ্ছে আমাদের যত শিকল বিন্যাস আছে সবগুলো হচ্ছে কটনের প্রোটিন নির্ণয় করে। কথা হচ্ছে, আচ্ছা, এখন কথা হচ্ছে এটা প্রশ্নটা কই থেকে আসছে? এটা হচ্ছে একটু বাইরের কোশ্চেন, যে লিভার সিরোসিস ঘটাতে পারে কোনটি? মনে রাখবেন আমাদের যেসব যৌগ, ঠিক আছে, যেসব যৌগের মধ্যে কি আছে? হ্যালোজেন আছে। গত ক্লাসে পড়ছিলাম যে হ্যালোজেন আছে, হ্যালোজেন আছে এমন যৌগ হচ্ছে কোন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যায়? বলেন, গত ক্লাসে পড়াইছি ভাইয়া, বলেন তো। গত ক্লাসে পড়াইছি হ্যালোজেন আছে এমন যৌগ, হ্যালোজেন আছে এমন যৌগ আমরা কোন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে পারি? গত ক্লাসে পড়াইছি, একটু মনে করেন তো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলে ফেলি, তাড়াতাড়ি, কুইক কুইক কুইক। ভুলে গেছি, পড়ালেখা করি নাই, ঠিক আছে। ল্যাসাইন পরীক্ষার মাধ্যমে। মনে আছে কি? এখন মনে আসছে? ল্যাসাইন পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে, মিলে হচ্ছে গত ক্লাসের হচ্ছে ওই রিলেটেড। তো লিভার সিরোসিস ঘটায় কোনটা? হ্যালোজেনেটেড জৈব যৌগ যেটা আছে সেটা, ঠিক আছে, মনে রাখবো এটা আনসার। ঠিক আছে, 18-19 সালে আসছিল। লিভার সিরোসিস ঘটাতে পারে হচ্ছে হ্যালোজেনেটেড জৈব যৌগ যেটা আছে সেটা। ওকে, তো আমরা হচ্ছে কখনোই ভুল করবো না এটা। আচ্ছা, সিওএনএইচ কোন শ্রেণীর বন্ধন বলেন তো? সিওএনএইচ এটা কোন শ্রেণীর বন্ধন? তাড়াতাড়ি বলে ফেলি। এই তো নূরজাহান তো বলে ফেলছিলেন, ল্যাসাইন পরীক্ষা, ভেরি গুড নূরজাহান। এখন বলেন এটা আনসার কি হবে? সিওএনএইচ কোন শ্রেণীর বন্ধন? সিওএনএইচ হচ্ছে কোন শ্রেণীর বন্ধন? এই তো জান্নাতুল অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে, ভেরি গুড ভাইয়া। সেটা হচ্ছে আনসার কি? পেপটাইড বন্ধন। আমরা পড়ছি না একটু আগে যে সি ও সি, এটা কি ছিল? গ্লাইকোসাইডিক বন্ধন। আর সি ও এন এইচ, এটা আমরা পড়ছিলাম কি? পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন। তার মানে আনসার হচ্ছে এ, পেপটাইড বন্ধন। ওকে, ভুল করব না। জান্নাতুল, সাবরিনা, নূরজাহান সবাই পারছেন, ভেরি গুড ভাইয়া। চলেন আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাই। কথা হচ্ছে পরিবেশ দূষকে জৈব যৌগের প্রভাব, ঠিক আছে, মেইনলি হচ্ছে ওই কোশ্চেনটা হচ্ছে ওইখান থেকে আসছে। এখন কথা হচ্ছে এখানে কি ডিটারজেন্ট হচ্ছে কাপড় চোপড় পরিষ্কার হচ্ছে, নরমাল হচ্ছে জৈব যৌগ। এটা কি করবে? এটা হচ্ছে সরাসরি আমাদের হচ্ছে কি করবে? পানির সাথে মিশে ডিও হ্রাস করে দিবে, ঠিক আছে। আমরা হচ্ছে ওই যে সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার পড়ছি না, পরিবেশ শোষণ, ঠিক আছে, বা হচ্ছে ভবিষ্যতে পড়বো। এই পরিবেশ শোষণের ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে দেখবো যে ডিওর মানটা হচ্ছে হ্রাস পায়, ঠিক আছে। পরিবেশ এই জিনিসটা হচ্ছে ডিও হচ্ছে আমাদের হ্রাস পাইতে থাকে। ওকে, তারপর এই যে হ্যালোজেনেটেড যৌগ, এটা আছে, এই প্রশ্নটা হচ্ছে একটু পরে দেওয়া দরকার ছিল আমার। হ্যালোজেনেটেড জৈব যৌগ যেগুলো আছে সেগুলো কীটনাশক রূপে, চেতনাশক রূপে, ফ্রিজের হিমায়ক রূপে, শিল্প খাতে ডাইওসিন কাজে ব্যবহার করা হয়। এই হ্যালোজেনেটেড যৌগের কারণে কি হয়? আস্তে আস্তে আমাদের হচ্ছে সেটা এই যে লিভার, তারপর হচ্ছে মানুষের শরীরে ডিডিটি,
ঠিক আছে। পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কি হয়, লিভার প্রজনন তন্ত্র হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতি করে, এমনকি ক্যান্সার সৃষ্টি করতে পারে। ঠিক আছে। সেজন্য 2001 সালে কি হয়েছে, এই ডিডিটির ব্যবহার হচ্ছে টোটালি বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়েছে। ডিডিটি জিনিসটা কি, এই যে কীটনাশক রূপে হচ্ছে ক্লোরিনযুক্ত গ্যামাক্সিন আর ডিডিটি পাউডার ব্যবহার করা হয়। ঠিক আছে, যারা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর এই ডিডিটি হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, এমনকি এটা হ্যালোজেনেটেড যৌগ। এটা আমরা কখনোই ভুল করব না। ঠিক আছে, আমাদের কোশ্চেনটা এখন আসা উচিত ছিল। আচ্ছা, হচ্ছে ক্লোরিন যুক্ত যৌগ। ঠিক আছে, এই জিনিস হচ্ছে আমরা জৈব যৌগে কিছুদিন আগে পড়ে আসছি, যে কোনটা হচ্ছে ড্রাই ওয়াশিং তরল রূপে ব্যবহার করা হয়, কোনটা হচ্ছে আমাদের কি নরমালি ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে দেখেন, এই যে ক্লোরিন যুক্ত জৈব যৌগের কারণে লিভারে বিভিন্ন ধরনের রোগ, লিভার সিরোসিস হতে পারে। দেখছেন যে এই জিনিসটা হচ্ছে, প্রশ্নটা সামহাও ভুলে হচ্ছে আগে চলে আসছে, এটা পরে আসা দরকার ছিল। আর হচ্ছে জন্ডিস নামক রোগের লক্ষণ দেখা দেয়। জন্ডিস হলে কি হয় ভাইয়া, বিলিরুবিন নামক রঙিন পদার্থ হচ্ছে ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়াটা হচ্ছে করে ফেলে। কথা হচ্ছে, এখানে আমাদের যে জিনিসপত্রগুলো আছে, এখানে হচ্ছে ওয়েস্টেসল আমরা পড়ছিলাম না, ওয়েস্টেসল কি ড্রাই ওয়াশিং দ্রাবক রূপে, এই যে ড্রাই ওয়াশিং তরল রূপে হচ্ছে ব্যবহার করা হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট। তারপর ড্রাই ওয়াশিং তরল রূপে আর কি কি আছে, CCl4। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে এই যে বিলিরুবিন। ঠিক আছে, বিলিরুবিনটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়, ওই যে আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকা আছে না, ঠিক আছে, এটা থেকে ভেঙে বিলিরুবিনটা তৈরি হয়। ঠিক আছে, বিলিরুবিন ভেঙে, ওই আরবিসি ভেঙে বিলিরুবিন প্লাস হচ্ছে বিলিভার্ডিন তৈরি হয়। বিলিভার্ডিন। ঠিক আছে, বিলিভার্ডিন। বিলিরুবিনের কালার হচ্ছে কি হলুদ, আর বিলিভার্ডিনের কালার হচ্ছে সবুজ। ঠিক আছে, তো যখন জন্ডিস হয়, এই বিলিরুবিনের পরিমাণটা হচ্ছে কি হয়ে যায়, বেড়ে যায়, তখন আমাদের শরীরটা হচ্ছে হলুদ হলুদ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমরা ওই যে ফ্রিজে হিউম্যাক রূপে, আমরা তো এর আগেই পড়ছি সিএফসি ব্যবহার করা হয়, তো এখানে তেমন ইম্পর্টেন্ট কিছুই নাই। আর হচ্ছে সিএফসি হচ্ছে গ্যাস, গ্রিন হাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং এ ভূমিকা রাখে। ঠিক আছে, এই জিনিস আমরা আগে পরে পড়ছি, তো এখানে প্যারা হওয়ার কথা না। তারপর এখানে পরিবেশের জন্য খুবই ইম্পর্টেন্ট এই যে ডিডিটির সংকেতটা। ঠিক আছে, কীটনাশক দেখে রাখেন। ঠিক আছে, পরীক্ষায় কখনো আসার পসিবিলিটি নাই। ঠিক আছে, সেটা হচ্ছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাল ডাইক্লোরো ইথেন, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাল ডাইক্লোরো ইথেন। ঠিক আছে, পরীক্ষায় আসার সম্ভাবনা নাই। ডেটলের সংকেত আমরা আগেই পড়ছি। ঠিক আছে, কালকেই পড়ে ফেলছি ডেটলের সংকেত। তারপর হচ্ছে গ্যামাক্সিনের সংকেত কি, হাইড্রোজেন হচ্ছে কি দিয়ে আমার প্রতিস্থাপিত হয়েছে, ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। তার মানে গ্যামাক্সিনের মধ্যে কি আছে, গ্যামাক্সিনটা হচ্ছে এরকম, গ্যামাক্সিনের সংকেত হচ্ছে এরকম যে C6Cl6। ঠিক আছে, গ্যামাক্সিন C6Cl6। ওকে, এটা হচ্ছে আমাদের গ্যামাক্সিনের সংকেত। তো এটা হচ্ছে আমরা কখনোই ভুল করব না। সরি, একটা জিনিস তো ভুল করে ফেললাম, একটা জিনিস তো দেই নেই এখানে, সেটা হচ্ছে পুরোটা মুছে ফেলি। এই যে C6H6Cl6, মানে এখানে কোনো ধরনের বন্ধ থাকে না, এটা হচ্ছে আমাদের গ্যামাক্সিন C6H6Cl6। ঠিক আছে, তো বেনজিন হেক্সাক্লোরাইড, এটা কখনোই আমরা ভুল করব না, কখনোই যেন ভুল না করি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের গেল। ওকে, আমরা সামনের দিকে আগাই। তারপর হচ্ছে এখানে ওই যে আমাদের তো বলাই আছে স্থানিক চেতনানাশক হিসেবে কোনটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে ক্লোরোইথেন। স্থানিক চেতনানাশক ক্লোরোমিথেন। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা ওই যে আমরা পড়ছিলাম না, ক্লোরিন যত কম তত তার চেতনানাশক বৈশিষ্ট্য কম, এটা হচ্ছে কি স্থানিক চেতনানাশক। কিন্তু যখন ক্লোরিনের পরিমাণটা বেড়ে গেছে CHCl3, তখন সেটা হচ্ছে কি জেনারেল, মানে ফুল বডিকে আমাদের চেতনানাশক করে দিবে। কথা হচ্ছে এই যে CHCl3, এটাকে বলা হয় কি ক্লোরোফর্ম, আমরা তো জানি। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরোফর্ম, এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। ঠিক আছে, কথা হচ্ছে এই ক্লোরোফর্ম বর্তমানে কিন্তু তেমন ইউজ হয় না। ইভেন হচ্ছে যারা অজ্ঞান পার্টি আছে, তারা এখন দিনের পথে চলে আসছে, তারাও কিন্তু এখন ক্লোরোফর্ম ইউজ করে না। কারণ কি, দেখা যাচ্ছে ক্লোরোফর্ম ইউজ করে গেলে কি মানুষ মারা যাচ্ছে। কথা হচ্ছে তারা চিন্তা করছে না, আমি তো ছিনতাই করতে আসছি, আমি তো মানুষ মারতে আসি নাই। ঠিক আছে, তাদের মনে একটু বোধোদয় হয়েছে। তারা কি করে এখন হচ্ছে অন্য ধরনের ড্রাগ ইউজ করে, যেটাকে বলা হয় ডেভিল স্মাইল। সেটা কি, সেটা হচ্ছে একটা হিপনোটাইজিং ড্রাগ। সেটা দেওয়ার পর আমাদের কি হয়, সোজা কথা হচ্ছে যাকে আপনি এই ড্রাগ দিবেন, তখন কি করবে, সে নিজে নিজে আপনাকে সবকিছু দিয়ে দিবে। তো তো যখন হচ্ছে উপরওয়ালা হচ্ছে কি করবে, তারা জিজ্ঞেস করবে যে তুমি কেন চিন্তাই করছো, তার থেকে জিনিসপত্র কেন নিছো, সে সুন্দর করে বলবে আমি তো নিজের ইচ্ছে নিয়ে, সে আমার দিয়ে দিছে, মানে সে দিনের পথে চলে আসছে। যাই হোক, এখন কথা হচ্ছে, তো যাই হোক ফান, কিন্তু তারা কিন্তু জিনিসটা করতেছে খারাপের জন্যই করতেছে। কথা হচ্ছে এই যে ক্লোরোফর্মটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া, আর হচ্ছে আমাদের CH3Cl যেটাকে আমরা বলতেছি ক্লোরোমিথেন, সেটা কি স্থানিক চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। এই যে আমাদের এখানে ক্লিয়ারলি বলা আছে। ঠিক আছে, ক্লিয়ারলি এখানে বলা আছে। তারপর CCl4 ড্রাই ওয়াশিং দ্রাবক হিসেবে তো কোনো ধরনের সমস্যা আমাদের এখানে নাই। ঠিক আছে। আচ্ছা, জ্বলন্ত কয়লার উপর গ্রিল করা আধা পোড়া মাংসে ক্যান্সার সৃষ্টিকারী গ্রুপ 1 কার্সিনোজমে 3,4 বেনজোপাইরিন উৎপন্ন হয়। এই যে আমরা পুইরা পুইরা মাংস খাই, ঠিক আছে,
পুরা পুরা মাংস খেলে কি হয়, ক্যান্সার সৃষ্টি হতে পারে। ঠিক আছে, কি কি তৈরি হয় সেটা, এই যে গ্রিলের উপর হচ্ছে কি থাকে, আধা পোড়া মাংসে ক্যান্সার সৃষ্টিকারী গ্রুপ 1 কার্সিনোজেন থাকে, যার নাম কি 3,4 বেনজোপাইরিন। 3,4 বেনজোপাইরিন, এই যে 5টা জিনিস রেলাইনের মতো আছে, 3,4 বেনজোপাইরিন ক্যান্সারের মতো তৈরি করতে পারে। ওকে, তো সেজন্য পোড়া মাংস খাবার দিতে হবে। ঠিক আছে, 3,4 বেনজোপাইরিনের সংকেতটা দেখেন, 5টা সাইকেল আছে না, তার মানে কি হবে, 20টা কার্বন হবে, আর হচ্ছে হাইড্রোজেন সংখ্যা হবে 12। এই যে 20টা কার্বন, হাইড্রোজেন সংখ্যা 12, বেনজোপাইরিন। তো যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে কোনটির কারণে ক্যান্সার সৃষ্টি হইতে পারে, তারপর পারবো না। ঠিক আছে, C10H12, ওকে, 3,4 বেনজোপাইরিন। আচ্ছা, এখন হচ্ছে পলিথিন ফরমালিন ব্যবহারের সুবিধা অসুবিধা। ঠিক আছে, পলিথিন হচ্ছে স্বাভাবিক আমাদের অনেক ধরনের সুবিধাই করতেছে, যত জিনিসপত্র এগুলো আমরা ক্যারি করতেছি, টিফিন বক্স তৈরি করতেছি, গ্লাস টাস তৈরি করতেছি, এগুলা অসুবিধা কি, এই জিনিসটা কি কখনোই কি হয় না, এটা কখনোই বায়োডিগ্রেডেবল না, বায়োডিগ্রেডেবল না। তার মানে হচ্ছে একটা পলিথিন আপনি যদি, ঠিক আছে, 100 বছর আগেও যদি কোনো একটা জায়গায় ফেলে রাখেন, সেটা কখনোই কি হবে না, পচবে না, তার মানে পচনযোগ্য নয়। তার মানে পচনযোগ্য না হলে সে কি করতেছে, আমাদের আলটিমেটলি পরিবেশের ক্ষতি করতেছে। ঠিক আছে, পলিথিন হচ্ছে বায়োডিগ্রেডেবল না, পচনযোগ্য নয়, এটা আমরা মনে রাখবো। ওকে, এই যে অণুজীব ভাঙনযোগ্য নয়, নন বায়োডিগ্রেডেবল। ওকে, তারপর হচ্ছে এখান থেকে তারা হচ্ছে কি করে, যদি হচ্ছে মাটির মধ্যে থাকে, তাহলে আলটিমেটলি কি করছে, মাটির মধ্যে যখন থাকতেছে সে কি আমার উদ্ভিদকে পুষ্টি পাওয়া শোষণ করতে দিচ্ছে, না দিচ্ছে না। তার মানে কি, উদ্ভিদ কুল ধ্বংস হবে, উদ্ভিদ কুল ধ্বংস হলে আমরা ধ্বংস হয়ে যাব। ঠিক আছে, সিম্পল হিসাব। তারপর পলিথিন হচ্ছে পুনঃচক্রায়ন বা রিসাইক্লিং তেমন করা যায় না, কারণ হচ্ছে এগুলো কি মাটির নিচে জমা পড়ে যায়। তারপর চিন্তা করেন যে ড্রেন নালা এগুলোর মধ্যে কি পলিথিন জমে, কি সেগুলো বন্ধ করে দেয় না। তারপর ফলাফল স্বরূপ ওই যে মতিঝিল আরামবাগ দেখেন না, মাঝে মধ্যে জিম ভাইয়া যে আপনাদের পোস্ট দেয় যে জনগণ আমি কি করলাম, যে গলা পানির সাথে তোমাদের এখানে এসে পড়ছি, কেন গলা পানি দিয়ে আসবো, ড্রেনেজ ব্যবস্থা তো আছেই। এই পলিথিন টলিথিন আটকায় কি হয়ে যায়, আলটিমেটলি হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা খারাপ হয়ে গেছে। ফলস্বরূপ একটু বৃষ্টি হলে আমাদের কি আপনাদের সাথে সাঁতার প্রতিযোগিতা দিতে হয়, যে কে আগে গিয়ে হচ্ছে ক্লাসের মধ্যে ঢুকবো। ঠিক আছে, এই কাজ করতে হয়। ঠিক আছে, তারপর পলিথিনের দহন হচ্ছে বিষাক্ত ধোঁয়া সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, ফরমালিন। ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানলের কত 40% জলীয় দ্রবণকে আমরা বলতেছি হচ্ছে ফরমালিন। ঠিক আছে, কথা হচ্ছে এই যে 40% জলীয় দ্রবণ, বাস্তবে হচ্ছে এই 40% ফর্মালডিহাইডের সাথে কি মিশ্রণ করা হয়, আরো 8% মিথাইল অ্যালকোহল বা মিথানল, আর 52% পানি থাকে। তার মানে এজ এ হোল আমি যদি বলি, ফরমালিনের মধ্যে আমাদের কি থাকতেছে, ফরমালিন জিনিসটা তৈরি হচ্ছে কি কি দিয়ে, 40% থাকতেছে হচ্ছে আমাদের HCHO, এটা কি অ্যাকুয়াস সলিউশন। ঠিক আছে, অ্যাকুয়াস সলিউশন, সাথে থাকতেছে 8% আমাদের থাকতেছে হচ্ছে মিথানল CH3OH, সাথে থাকতেছে 52% কি পানি। ঠিক আছে, এই হচ্ছে আমার অল টোটাল কি ফরমালিনটা, 40% মিথানল, 8% মিথানল বা অ্যালকোহল, 52% পানি, এটা মিলে আলটিমেটলি আমাদের তৈরি করতেছে ফরমালিন। এই ফরমালিনের, ঠিক আছে, আলটিমেটলি কি মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক কত ভাইয়া, 61°C। এটা অদ্রবণীয় একটা কঠিন পদার্থ তৈরি করে ফেলে। ঠিক আছে, ফরমালিন ব্যবহারের সুবিধা কি, এটা হচ্ছে কি মোটামুটি একটা জিনিসকে পচাইতে দেন না। দেখেন না, লাশ অনেকদিন যাবত রেখে রাখে, আমরা যে মেডিকেলে পড়াশোনা করতেছি, বিভিন্ন ধরনের অর্গান জিনিসপত্র নিয়ে পড়াশোনা করতেছি না, সেগুলো কিভাবে রাখা হয়, ফরমালিনের মধ্যে ডুবায় রাখা হয়। মজা আছে ফরমালিন। যদি আপনি ফরমালিন থেকে একটা জিনিস নিয়ে পড়াশোনা করেন না, কথা হচ্ছে মাঝে মধ্যে আমাদের কি হতো ফার্স্টের দিকে, যখন আমরা ভাইবা দিতে যাইতাম, তো ভাইবা দিতে গেলে প্রথম প্রথম তো ভয় লাগতোই। ঠিক আছে, কেউ কেউ ভয়ে কান্না করতো, কেউ কেউ ফরমালিনের কারণে হচ্ছে চোখের মধ্যে পানি জমে, তারপর চোখ দিয়ে টপটপে পানি পড়তো। তখন স্যার ভাবতো যে আরে ছেলেটার তো ছেলের প্রতি মায়া হইতেছে, কান্না করতেছে। আসলে তো আমি কান্না করতেছি না, আমি পারি না, আমার কি আসে যায়, কোনো তো সমস্যা নাই। কিন্তু স্যার ভাবতেছে আমি খুব ভয় পাইতেছি, খুব কান্না করতেছি, আলটিমেটলি কি ফরমালিনের কারণে পানি পড়তেছে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, ফরমালিন ব্যবহার হচ্ছে এটা একটা অ্যান্টিসেপ্টিক বা পচনরোধক বা জীবাণুনাশক হিসেবে কাজ করা হয় এই যে মেডিকেল ক্ষেত্রে। ঠিক আছে, আর ফরমালিন হচ্ছে বায়োলজি ল্যাবে এই যে মৃত উদ্ভিদ প্রাণী এগুলো হচ্ছে সংরক্ষণে ব্যবহার করা হয়। অ্যাকুরিয়াম বা কৃত্রিম জলাধার হচ্ছে জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয়। তারপর 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, বাতজ্বর বা রিউমেটিক ফিভার মূত্রাশয় রোগে ব্যবহৃত ওষুধ হেক্সামিন বা ইউরেটোমিন প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়, আমাদের ফরমালিন ইউজ করা হয়। সোজা কথা, মিথানলকে যদি আপনি অ্যামোনিয়ার বেসিসে বিক্রিয়া ঘটান, আলটিমেটলি পাবেন হচ্ছে হেক্সামিন CH2CX and 4। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট 4 নাম্বার পয়েন্টটা, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আকিব বলতেছে মিনি কক্সবাজার, এটা ভাই মিনি কক্সবাজার না, এটাই হচ্ছে কক্সবাজার। ওই কক্সবাজার যেটা আছে সেটা হচ্ছে মিনি কক্সবাজার। বৃষ্টি হলে বুঝবেন, একদিন আরামবাগে দাওয়াত রইলো, আইসেন। ঠিক আছে, এটা হচ্ছে এখানে বসে আমি সমুদ্রে ফিল নিতে পারি। আচ্ছা, ফরমালিন ব্যবহারে অসুবিধা, সোজা কথা হচ্ছে কি করবে, স্বাস্থ্যের জন্য খুবই খুবই ক্ষতিকর, খুবই খুবই ক্ষতিকর। কারণ কি, এটা সরাসরি পরিপাকে প্রবেশ করলে এনজাইম নিঃসরণে বাধাপ্রাপ্ত হয়, খাদ্যবস্তু সহজে হজম হয় না। তারপর
খাদ্যমান, স্বাভাবিক পুষ্টিগুণ এবং খাদ্যমান নষ্ট হয়, তারপর তারা কি করতে পারে, বিভিন্ন রোগ এবং ক্যান্সার সৃষ্টি করতে পারে। ঠিক আছে, দীর্ঘদিন যদি আপনি ফরমালিন, মানে মোটামুটি আমরা তো সবাই খাইতেছি, ফলের মধ্যে ফরমালিন থাকে না, কি হয়, স্নায়বিক দুর্বলতা, দৃষ্টিশক্তি হ্রাস, স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে আসে। এই জিনিসগুলো কিন্তু আমাদের আলটিমেটলি হয়ে আসতেছে। ওকে, তো আই থিংক আজকে আমাদের পড়াশোনা এ পর্যন্তই। ঠিক আছে, তো বলেন তো ভাইয়া, আজকের ক্লাসের কোনো টপিক নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? বা জৈব যৌগ কিন্তু মোটামুটি থিওরিটিক্যাল পার্ট আমাদের শেষ। ঠিক আছে, তো টোটাল জিনিসটা নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন আছে? বলেন তো ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? আচ্ছা, তার মানে বলতেছে না ভাইয়া, কোনো কোশ্চেন নাই। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে হচ্ছে আহ আচ্ছা, আকিব বলতেছে বিশ্বাস হইতেছে না, শেষ হয়ে গেল এটা। হ্যাঁ ভাইয়া, শেষ হয়ে গেছে, অনেক দিনের জার্নি কিন্তু। মোটামুটি আটটা, কয়টা ক্লাস হলো আপনাদের? আটটা ক্লাস হয়েছে, আরেকটা ক্লাস এখনো বাকি। আমরা হচ্ছে গত 2 দিন যা পড়ছি সেই জিনিসটার হচ্ছে কি পড়বো, আমরা এমসিকিউ সলভ করবো, অনুশীলনী প্রশ্নগুলো সলভ করবো। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, আপনার সাথে হোপফুলি ইনশাল্লাহ কালকেই দেখা হবে, যদিও রুটিনে আমাদের কালকে ক্লাস নাই। মোস্ট প্রবাবলি কালকে আপনাদের ক্লাসটা আমি নিব। ঠিক আছে, যে তারিফ ভাইয়ের যে ক্লাসটা আছে সেটার সাথে মনে হয় আমাদের এক্সচেঞ্জ হতে পারে, কারণ হচ্ছে ভাইয়ার হচ্ছে 29 তারিখে পরীক্ষা আছে। ঠিক আছে, তো আপনাদের পড়াশোনা শেষ করানোর পর আমি নিজে গিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, আমি পরীক্ষা দিতে বসবো। ঠিক আছে, তো ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আর হচ্ছে আপনাদের জন্য তো অবশ্যই দোয়া থাকে সব সময়, কিন্তু কথা হচ্ছে শুধু দোয়া করলেই হবে না, আমাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে। এখন আমি যদি বাসের সামনে দাঁড়ায় দোয়া করি, ঠিক আছে, আল্লাহ আমারে বাঁচাবে, ঠিক আছে, আল্লাহ কি আমার বাঁচাবে? না, আমার কি নিজের চেষ্টা করতে হবে। নিজের চেষ্টা করতে হবে, প্লাস হচ্ছে কি আমাদের হচ্ছে উপরওয়ালা থেকে কি আমাদের হায়াত বা আয়ুটা থাকতে হবে। ওকে, তো সেজন্য হচ্ছে সবাই পড়াশোনা করব, পড়াশোনা করব, তারপর হচ্ছে ইনশাল্লাহ যদি ভাগ্য প্লাস পরিশ্রম দুটো একসাথে মিলে আমরা একটা সুন্দর রেজাল্ট পাবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন টেক কেয়ার ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।